আজ ২৬শে সেপ্টেম্বর পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০তম জন্মবার্ষিকী জয়নগর ইনস্টিটিউশনের পক্ষ থেকে আমরা পালন করার জন্য উদ্যোগ নিয়েছি। আমাদের বিদ্যালয়ের কতিপয় শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীবৃন্দ আমরা সমবেত হয়েছি আজকের দিনটিকে এই প্যান্ডেমিক সিচুয়েশনেও যথাযথভাবে পালন করার জন্য। অনুষ্ঠানের শুরুতেই আমি মঞ্চে উপবিষ্ট হওয়ার জন্য ডেকে নেব আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী সুকুমার হালদার মহাশয়, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়, পরিচালন সমিতির অন্যতম সদস্য বাসুদেব নস্কর মহাশয়কে আপনারা আসুন, মঞ্চে উপবিষ্ট হন। প্রতিবারের মতো আজকেও অনুষ্ঠানের শুরুতেই আমরা মাল্যদানের মাধ্যমে শ্রদ্ধার্ঘ্য প্রদান করব পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে। প্রথমেই আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী সুকুমার হালদার মহাশয়কে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য। আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য। আমি অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য শ্রী বাসুদেব নস্কর মহাশয়কে প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য। উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির শিক্ষক প্রতিনিধি শ্রী পূর্ণেন্দু জাতুয়া মহাশয়। আমি অনুরোধ করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। অনুরোধ জানাচ্ছি আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক শ্রী দীপঙ্কর অধিকারী মহাশয়কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষাকর্মী শ্রী মধুসূদন রায় মহাশয়। আমি অনুরোধ করব মধুদাকে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। মধুদা, আমি অনুরোধ জানাচ্ছি আপনি মঞ্চে উপবিষ্ট হন। আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষাকর্মী শ্রীমতী রীতারানী সরকার মহাশয়াকে অনুরোধ জানাবো শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। শ্রী সুরজিৎ চক্রবর্তী মহাশয় আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষক। আমি অনুরোধ জানাচ্ছি মাল্যদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করার জন্য।
আমাদের শিক্ষিকাদের তরফ থেকে আমি অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষিকা শ্রীমতী মৈত্রেয়ী বৈদ্য মহাশয়াকে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধার্ঘ্য অর্পণের জন্য। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের সদস্য শ্রী পলাশ ভান্ডারী মহাশয়। আমি অনুরোধ জানাচ্ছি পুষ্পার্ঘ্য প্রদান করে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে। আজকের অনুষ্ঠানের সূচনায় মাল্যদান পর্ব আমরা এখানেই শেষ করছি। আমি অনুরোধ জানাবো আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শ্রী সুকুমার হালদার মহাশয়কে আজকের দিনটির তাৎপর্যে আমাদের কিছু বলে সমৃদ্ধ করার জন্য। উপস্থিত প্রধান শিক্ষক মহাশয় ডক্টর মানস চট্টোপাধ্যায়, শিক্ষাকর্মী মধুসূদন রায় থেকে আরম্ভ করে সমস্ত শিক্ষক শিক্ষিকা এবং কর্মচারীবৃন্দ, সকলের উদ্দেশ্যে বলছি আজকে 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিন। বিদ্যাসাগর শুধু দয়ার সাগর ছিল না, বিদ্যাসাগর ছিলেন না, তিনি দয়ার সাগর এবং দান সাগর ছিলেন। তিনি বাচ্চাদের ছোটো ছোটো বই থেকে আরম্ভ করে তিনি বড় বড় উপন্যাস কবিতা পর্যন্ত লিখেছেন এবং তিনি তার মাতৃভক্তি প্রচুর ছিল। তিনি তার মা যে দানের জন্য বলতে তিনি অকাতরে সেগুলো দান করতেন এবং তিনি বিধবা বিবাহ নিয়েও তিনি প্রচণ্ড সংগ্রাম করেছিলেন। তিনি 1858 সালে তিনি শ্রীশচন্দ্রের সঙ্গে প্রথম বিধবা বিবাহ দিয়েছিলেন কালীমন্দির। তারপরেও তিনি অনেক বিধবা বিবাহ দিয়েছিলেন। তা সত্ত্বেও অনেক ব্রাহ্মণরা এবং এরা বলেছিল যে নিজে কিছু করে না, যার জন্য নিজের ছেলেকে পর্যন্ত তিনি বিধবা বিবাহ দিয়েছিলেন। এই হলো বিদ্যাসাগর। এই কথা বলে আমি বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সুকুমার হালদার মহাশয়কে। এখন সঙ্গীত পরিবেশন করতে অনুরোধ করব আমাদের স্কুলের শিক্ষিকা শ্রীমতী কোয়েল ঘোষ মহাশয়াকে। উপস্থিত সকলকে নমস্কার জানাই। আমি দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশনের চেষ্টা করছি। হ্যালো। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে আমার ভয় ভাঙাই নাই। আমি মারের সাগর পাড়ি দেব। মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, মা ভৈবানীর ভরসা নিয়ে ছেঁড়া পালে বুক ফুলিয়ে, তোমার ওই পারেতেই যাবে তোরি ছায়া বটের ছায়ে। আমি মারের সাগর পাড়ি দেব, বিষম ঝড়ের বায়ে
আমার ভয়ে ভাঙাই নাই আমি মারির সাগর পাড়ি দেব। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। পথ আমারে সেই দেখাবে যে আমারে চায়, আমি অভয় মনে ছাড়ব তোরে এই শুধু মোর দায়, এই শুধু মোর দায়। দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি, দিন ফুরালে জানি জানি পৌঁছে ঘাটে দেব আনি। আমার দুঃখ দিনে রক্ত কমল তোমার করুণ পায়ে আমি মারির সাগর পাড়ি দেব। বিষম ঝড়ের বায়ে আমার ভয়ে ভাঙাই নাই আমি মারির সাগর পাড়ি দেব। আজকের আমরা যে সময়টায় দাঁড়িয়ে আছি সেখানে পৃথিবী অশান্ত, আমাদের প্রত্যেকেরই একটু শান্তির প্রয়োজন। আমি আশা করব আমরা সেই শান্তির বাড়িধারায় স্নাত হতে পারব। বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে। ঊর্ধ্বমুখে নর নারী, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। না থাকে অন্ধকার, না থাকে মোহ পাপ, না থাকে শোক পরিতাপ। হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক, হৃদয় বিমল হোক, প্রাণ সবল হোক। বিঘ্ন দাও অপসারি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি, বরিশ ধরা মাঝে শান্তির বাড়ি। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। কেন এ হিংসা দেশ, কেন এ ছদ্মবেশ, কেন এ মানভিমান। বিতর বিতর প্রেম পাষাণ হৃদয়ে, বিতর বিতর প্রেম
পাষাণ হৃদয়ে জয় জয় হোক তোমারি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়াইয়ে, ঊর্ধ্বমুখে নরনারী, বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। নমস্কার। আজকের অনুষ্ঠানের পরবর্তী সঙ্গীত পরিবেশনের জন্য আমি ডেকে নেব আমাদের বিদ্যালয়ের শিক্ষিকা শ্রীমতী মৈত্রেয়ী বৈদ্য মহাশয়াকে। উপস্থিত সকলকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার ছোট্ট অনুষ্ঠান শুরু করছি। তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ কর, হে বীর পূর্ণ কর, তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ কর, হে বীর পূর্ণ কর, তোমার আসন। ওই যে দেখি বসুন্ধরা কাঁপলো থর থর, হে বীর পূর্ণ কর, হে বীর পূর্ণ কর, তোমার আসন। বাজলো তুর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে, আকাশ পথে বাজলো সূর্য আকাশ পথে, সূর্য আসেন অগ্নিরথে, আকাশ পথে বিজয় খড়গ ধর, হে বীর পূর্ণ কর, হে বীর পূর্ণ কর, তোমার আসন। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায়, তোমার সহায় বজ্রপাণি। ধর্ম তোমার সহায়, তোমার সহায় বিশ্ববাণী, অমর বীর্য সহায়, তোমার সহায় বজ্রপাণি। দুর্গম পথ সগৌরবে তো
বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন শূন্য আজি, হে বীর পূর্ণ করো, হে বীর পূর্ণ করো তোমার আসন। মরু বিজয়ের কেতন উড়াও হে শুনে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শুনে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মৌনি মাটির মর্মের গান কবে উঠিবে ধনিয়া ধনিয়া, মর মর তব রবে। মাধুরী ভরিবে ফুলে ফলে পল্লবে, ফুলে ফলে হে মোহন প্রাণ, ধুলিরে ধন্য করো, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো, করো হে প্রবল প্রাণ। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর। পথিক বন্ধু ছায়ার আসন পাতি এসো, এসো শ্যাম সুন্দর। এসো বাতাসের অধীর খেলার সাথী, এসো মাতাও নীলাম্বর। উষায় জাগাও শাখায় গানের আশা, সন্ধ্যায় আনো আনো বিরাম গভীর ভাষা রচি দাও রাতে, সুপ্ত গীতের বাসা রচি দাও। হে উদার প্রাণ, ধুলিরে ধন্য করো, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো, করো হে কোমল প্রাণ। মরু বিজয়ের কেতন উড়াও হে শুনে, উড়াও উড়াও হে প্রবল প্রাণ, ধুলিরে ধন্য করো, ধন্য করো করুণার পুণ্যে ধন্য করো, করো হে প্রবল প্রাণ। শ্রীমতী মৈত্রী বৈদ্য মহাশয়াকে আমি অনুরোধ করব আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে তার বক্তব্যে আমাদের সমৃদ্ধ করার জন্য। Honorable Chairperson and the President of the MC, Sri Shukumar Haldar, our veteran staff, the senior most staff actually, Revered Sri Madhusudan Rai, all my colleagues present here, inclusive of the managing committee and the academic council, and all my colleagues present here, wishing all of you my best regards and best wishes on this auspicious occasion of Pandit Sri Ishwar Chandra Vidyasagar's 200th birth anniversary observation. Actually, Pandit Ishwar Chandra Vidyasagar was not actually named. He was the replica of a dynamic phenomenon. He was the replica of
the name of spiritual rebirth. He was the name of the continuous outburst of creative expression. Ishwar Chandra Vidyasagar was the name of a terrible kind of light, crystallized light, that oozed out of the constant flow of darkness and void in this age of spiritual bankruptcy and darkness. Ishwar Chandra Vidyasagar is the name of that kind of dynamic spirit that couldn't just compromise with any kind of fascist or capitalist or any kind of orthodox, utilitarian, just rulers and utilitarian oppressors. Vidyasagar is the name of that uncompromising soul who just used to practice his expression of all that kind of lifestyle that enabled him to take his message forward with an era that seemed to be constantly, disturbing us with a kind of darkness and void that seemed to be spreading all around. And in this particular critical time, all the time, if we look, back for sustenance, if we look back to our history for sustenance, we look forward to the future for redemption. What transpires in the middle, the present remains dark, unavailing, and confused. Actually, so Vidyasagar is a kind of name who always used to teach us, who always used to constantly used to give us a kind of comprehensive lesson, that used to teach us a kind of lesson that always used to express itself, in a kind of, in different parts of, in different ways of lifestyle, in different ways of, in different ways of exuberance of spiritual and, ethical values all around. Vidyasagar, not only inspired us, or, to spread woman education, female education, or to the emancipation of the tragic plight of the human community, he introduced in a very critical time the widow marriage. Not only that, he went as a professor or as a teacher of Sanskrit college, principal of Sanskrit college, and a teacher connected to the Calcutta University of that time, used to advocate that within our system we should introduce a kind of formulative technique that should enable us to learn not only English but also other languages and other modes of science subjects, humanities, and other subjects. At that particular time, the students used to come, and they didn't have a kind of syllabus or a kind of or a kind of directive method. And they used to, they didn't have any idea when to learn grammar, when to learn literature, when to learn what. A kind of, there was a void, there was a kind of, lack of maturity in the system that Pandit Ishwar Chandra Vidyasagar wanted to impoverish. And he contributed a lot to the making of this modern education. He contributed massively to the making and growth of this, modern scientific education. Just remember, at a time Vidyasagar used to live, just almost 180 years ago, when he was enriching, our traditional culture, our education, our society, everything. That was a very tough time. But Vidyasagar, by virtue of his incredible and immense talent and creative energy, enriched the society
and enriched our not only Bengal, enriched our nation and also the global world in a way that seems to be a rare expression anywhere in the world. So when we just take recourse to remember and revere Pandit Ishwar Chandra Vidyasagar, we should remember that Vidyasagar was a kind of spirit who was neither an atheist nor a theist. He always used to believe in the indomitable spirit of soul. He didn't always believe in the way Dr. Sarvepalli Radhakrishnan used to believe that his life was being fostered by a kind of destiny and all. Though we cannot just ignore, Dr. Sarvepalli Radhakrishnan, our ex-president and of our ex-president, his life to a certain extent was really actually his life may be expressed as a kind of divine bliss. But Pandit Ishwar Chandra Vidyasagar didn't just ignore the destiny, but at the same time he believed that we can, through our creative energy, through our indomitable spirit, through our talent, we can conquer our destiny and fate. That's the kind of feature and phenomenon that Vidyasagar used to usher in our entire community. Self-belief, self-conviction is the kind of thing that today, in this standing at this particular arena, we are missing out completely. So, Pandit Ishwar Chandra Vidyasagar was that kind of, burning light, was that kind of burning sensation. And even today, he seems to be, he seems to be very much relevant in this today's world of spiritual and ethical bankruptcy. And Ishwar Chandra Vidyasagar, certain kind of, we all in the previous occasion also I told about some of his talent right from the childhood, some of his some of the examples of his innumerable works of sympathy, passion and mercy to the poor proletariat and the downtrodden people. Not to the poor and proletariat even, to each and every. He didn't, while he extended his sympathy and love for others, he didn't discriminate between the poor and or some middle class family or certain kind of thing or kind of whether he belongs to Christian community, Hindu community or the Muslim community. He didn't just distinguish between the people, because he always believed in the secular values of all at that particular. Always he believed in the India's tradition, traditional adherence to our national commitment of secular culture, not fake secularism. Vidyasagar was a kind of really secular person even in the time that at the present time we seem to be missing out. And I'm sure we should learn from Vidyasagar's life and experience and his lifestyle, the purity of lifestyle. We can just relate Pandit Ishwar Chandra Vidyasagar to Mahatma Gandhi, the great father of the nation's lifestyle. Mahatma Gandhi was spiritually incarnate. Mahatma Gandhi's greatness, as I have told in the other day, lay in his the sublimity, lay in the purity of his lifestyle. And so also is the case of Pandit Ishwar Chandra Vidyasagar. Who knows, possibly Mahatma Gandhi was greatly influenced by Ishwar Chandra Vidyasagar lifestyle. Indeed he was. That Mahatma Gandhi, I shall be reading later on from here certain letters. And Mahatma Gandhi indeed, the father of the nation, was greatly influenced by Pandit Ishwar Chandra Vidyasagar. So much phenomenal his influence over not only over the Bengali culture, Bengali people, not only to the Indian people, but also to the entire global community. At certain time, Mahatma Gandhi said that in reference to certain British personality, certain big monument was built up. But if we have to do that, we have to build crores of such columns and crores of such as certain kind of big columns to remember and revere Ishwar Chandra Vidyasagar.
he doesn't need that kind of thing. He is very much deep inside our soul, inside our psyche. With we have the living model of living expression of Pandit Ishwar Chandra Vidyasagar. He always, whenever he used to see certain, poor people, particularly proletariat people, his heart used to melt down automatically. And whether his, finance would permit or not, he would always extend his support for the poor proletariat people. Such was the magnanimity of Ishwar Chandra Vidyasagar's character. One certain example we can just afford to give. When Vidyasagar was moving, when he was the principal of the Sanskrit College, Calcutta, from Birshingho to Sanskrit College, he was going, and all along, not actually, sorry, from that Sanskrit College where he used to live in a certain room, in a rented room, and he was coming all along by foot. Vidyasagar always used to love to walk by foot. Vidyasagar was childless in walking all the time. And when he used to come back, when just he was coming back from Sanskrit College to his native village, in Birshingho, all at once he used to see an old farmer. All at once he used to see an old farmer, was just left at the mercy of the fate. And while his young son was just passively, walking across his home without bothering for the poor man who was having the big luggage on his head, and he was really poor, and he was left on the soil mercilessly carefully at the mercy of the Almighty. And Vidyasagar just came to witness that horrible scenario. He just didn't tell anything to his sons. He just took up the luggage on his head and took that old man by his arm, and he almost 3-4 miles he walked all across, and all alone he walked across and just took that old man and his luggage into the safety of his room. And when that poor son came to know about his identity about Vidyasagar, he was horribly, ashamed of himself. Possibly this kind of feeling when that son got it right, through him, and all these kind of examples went here and there, and the young generation could learn that there lies within us a dignity of labor. The dignity of labor was the kind of thing that Pandit Ishwar Chandra Vidyasagar helped us to learn from our real day, common day experiences. Not only that, at the same time, and another kind of in a railway station, when the same kind of thing, when a big aristocrat man has just got him down from the station and was looking here and there for a porter, and was hesitating when to go and how to reach the destination. Vidyasagar went to him for help and took his luggage and just took him to his destination. And when that man, when that big aristocrat gentleman, got about the clue of his, majestic identity, he was ashamed of himself. This kind of feeling, when it was just transplanted here and there, a kind of Vidyasagar hammered the kind of consciousness, the conscience that used to be at stake at that time. And Vidyasagar hammered us repeatedly with his creative energy, with his creative expression, with his indomitable spirit. And that's why Vidyasagar is a living example. How many, even when Vidyasagar, at the end of every
month, Vidyasagar used to send so many, there are millions, there was hundreds and thousands of, letters, thousands of envelopes on his table. And he used to put money, for in each every envelope, and used to post them, and used to send them in the respective destination, because all those people had to depend on Vidyasagar's, Pandit Ishwar Chandra Vidyasagar's help. Countless such examples we have. And even in the childhood, when Vidyasagar, was walking across with Thakur Das Bandyopadhyay, with Thakur Das Bandyopadhyay, his father, just as a child, when he was a mere child, he was walking across the road, and one after another milestones he used to cross over. And he, by the end of the time, he completed his lesson of identifying the numbers from 0 to 10. So such was the magnanimity of Pandit Ishwar Chandra Vidyasagar. Who can ignore the contribution of Varna Parichoy and other thing? Actually, Vidyasagar's Varna Parichoy actually is nothing but is a kind of expression that we should first of all just learn our inner soul, the Varna Parichoy. If we can't understand the Varna Parichoy, how can we understand the Almighty? That is the kind of lesson that Pandit Ishwar Chandra Vidyasagar wanted us to learn. Actually, Vidyasagar all the time had a kind of, such a kind of creative experience, such a kind of, awful talent. Vidyasagar was both in soul, both in talent. Such was a creative expression of Pandit Ishwar Chandra Vidyasagar. And even, certain kind of great philosophers of that time used to reflect on Vidyasagar's life and Vidyasagar's contribution. Ramendra Sundar Trivedi, the great critical thinker of that time, used to tell that Vidyasagar is so large and we are so small that we cannot just assess his greatness, and we just start tumbling to spot out his greatness. So kind of, and Ramendra Sundar Trivedi was awfully correct to my mind and to my analysis. Not that even when Michael Madhusudan Datto just inscribed Ishwar Chandra Vidyasagar, that Pandit Ishwar Chandra Vidyasagar had the wisdom of an ancient sage. He had the terrible kind of rigidity and the protective ability of a Britisher, and at the same time he had the terrible milk of kindness like a traditional mother of love of a mother for his son. That was the basic ingredient of Vidyasagar's inner softness and inner character. Vidyasagar was not only great in his, Swami Vivekananda. What did he tell? What did he reflect about, Pandit Ishwar Chandra Vidyasagar? That to two particular men I am greatly indebted to. One, Lord Sri Ramakrishna, and the other, Pandit Ishwar Chandra Vidyasagar. So even, though Swami Vivekananda and Pandit Ishwar Chandra Vidyasagar, about some spiritual, about defining certain spiritual energy, had certain distinct, certain kind of difference in their, very, very subtle difference in their approaches. But still, Swami Vivekananda had terrible reverence and respect for Pandit Ishwar Chandra Vidyasagar. Even not only that, even in certain others, Rabindranath Tagore, all the time, Rabindranath Tagore said Vidyasagar was great not for his wisdom, not for his talent, but for the indomitable magnitude of his poetic personality. And we, the entire age, as long as this creative world will continue to exist, everybody, all without exception, will revere Pandit Ishwar Chandra Vidyasagar beyond all such petty politics and all such petty kind of critical explanations. Such was the explanation of Rabindranath Tagore about Ishwar Chandra Vidyasagar. Actually, Pandit Ishwar Chandra Vidyasagar was a kind of, he always believed we have to set examples by our own self. Vidyasagar always believed that
in this present age, we shall be speaking too much and we shall not be doing such things in practical life. That will not be, that kind of theory Vidyasagar had no faith in. He always believed, he always believed that I have always told in so many other occasions, look before you. Vidyasagar always used to look at in his soul and always believed that we should always be guided by the flow of our inner spirit and inner soul. The soul only should guide us, not certain mechanical rules should guide us. The inner spirit of the soul should guide us. Pandit Ishwar Chandra Vidyasagar should always had that kind of expression, Pandit Ishwar Chandra Vidyasagar. Even, I shall be, and in this time, I shall be reading out certain kind of, letters that, creative letters that will enrich us. বিদ্যাসাগর চরিত্রের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয়ের পক্ষে বিদ্যাসাগরের এই কাহিনীমালা অপরিহার্য। আপনারা জানেন, ইভেন ইন দ্য when বিদ্যাসাগর translated certain books from Hindi to Bengali, that kind of, Shakuntala and Shitar Bonobasa and everything, and, Betal Panchabingsha, and that kind of thing. Vidyasagar always, believe that in Shakuntala's tearful, within Shakuntala's, tearful eyes for Dishmanto, his lover, the king, and Sita, who was left in exile kidnapped by, who got herself kidnapped by Ravana, the king of the Lanka. And actually, that kind of pathos and agony of Shakuntala and Sita got beautifully expressed in Vidyasagar's lyrical portrayal of these two characters. Actually, whenever we tell about so many things about Vidyasagar, about his contribution to the women education, about his contribution to the child education, about his contribution to the making of this modern society and all that, to our modern and everything, we forget about Vidyasagar's massive contribution to the growth and making of our literature. So Vidyasagar's literary credibility was beyond limit. Vidyasagar was not only adept in Bengali and English, he could speak sonora, he could speak fluently in Hindi as well. When, for example, when a North Bengal Pandit, a North Bengal scholar, a Pandit came to speak something to Ishwar Chandra Vidyasagar, and that Pandit started speaking in Sanskrit, and Vidyasagar was really that man with whom that Pandit came, Vidyasagar told him that this Pandit should better speak in Hindi rather than speaking such nonsense, Sanskrit. Such was Vidyasagar was a very humorous man, and that Pandit was speaking all the things in Sanskrit on which he had no control actually, and Vidyasagar, Pandit Ishwar Chandra Vidyasagar, was constantly replying him in Hindi. And actually, such was the humor of Pandit Ishwar Chandra Vidyasagar. He wanted to make that Hindustani scholar understand, that not Bengali scholar, not Indian scholar understand that we should be better speaking in a language with which we are rather flamboyant, rather unnecessarily. We shouldn't dwell upon certain language in which we don't have much control over. But and Vidyasagar had a terrible, but he didn't want to inflict terrible and massive pain within that North Indian scholar. Such was the magnanimity of Ishwar Chandra Vidyasagar. I'm going to tell. They means Vidyasagar সম্পর্কিত কাহিনীমালা. They may be perfectly true and they may be wholly unfounded. In any case, they are of great value as throwing a flood of light upon the distinguishing traits of a remarkable man's nature. They are characteristic, they are temperamental, they are full of surprises. In the lifetime of Vidyasagar, hundreds of such stories were floating in the air. They were liquid like little rills trickling through the fingers. Crystallized, this can be of immense benefit to later generations of boys and men. The mere fact that such stories were not told
or invented of any other man is significant. He was expected to say and do things that would not occur to other men. And only a few of these fugitive sayings have been preserved in the account of his life. But these have a freshness, a force, a humor, a pathos that afford vivid glimpses of a personality of singular power and irresistible charm. Actually, I am just reading it from the book Karuna Sagar Vidya Sagar by Indra Mitra. And another letter I am reading, some very, very relevant letters and documentation I am reading with. 1891 সালের 3 August Indian nations. The Indian nation on 3rd August 1891 just writing such in that Indian nations such kind of critical experimentation, critical writing was there for Vidya Sagar. Vidya Sagar was great by a greatness that is rare in history. It was not merely the greatness of intellect. It was not at all the greatness which appertains to authority or to physical courage or to any form of what is called worldly success. His was not the greatness of the mere scholar, not of the statesman, the soldier, or the successful trader or professional man. He was great in all that is spiritual in man. Altruism, philanthropy, generosity were to him not mere words, they are to man. They were to him not merely words, they are to the philologist. Not mere doctrines as they are to the philosopher. Not mere texts as they are to the preacher. But at once the material of his mind and the rule of his life. He lived for others and in others. I repeat, he lived for the others and in the minds and in the souls of others. Kolkata Vishwavidyalayer Upacharya Gurudas Bandyopadhyay, the Vice Chancellor of Calcutta University at that time, on 23rd January 1892, in a speech on convocation, said, Pandit Ishwar Chandra Vidya Sagar was a fellow of this university ever since its establishment in 1857. During its early days, he took an active interest in its progress. And though latterly having in effect retired from public life, he ceased to attend our meetings. He has done the university and the cause of education lasting service by establishing the first affiliated private college under native management, which has served as a model for many others that have since come into existence. He was a great friend of female education and a staunch advocate of women's rights. And for the solid work he has done as an educationist, as a social reformer, and as a philanthropist, his country will ever remain deeply indebted to him. বিদ্যাসাগর সম্পর্কে মহাত্মা গান্ধীর একটি প্রবন্ধ, মূল রচনা গুজরাটি ভাষায় লিখিত, প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ওপিনিয়ন পত্রিকায়। 1905 সালের 16 সেপ্টেম্বরের একটা প্রবন্ধ থেকে, যেটা মহাত্মা গান্ধী মূল গুজরাটি থেকে অনুবাদ করা হয়েছে। Beginning with Ram Mohan Rai, one heroic figure after another has raised Bengal to a position higher than that of the other provinces. It can be said that Ishwar Chandra Vidya Sagar was the greatest among them. Vidya Sagar, which means an ocean of learning, was an honorific of Ishwar Chandra. But Ishwar Chandra was not an occasion of learning only. He was an ocean of not an ocean of learning only. He was an ocean of compassion, of generosity, as well as of many other virtues. There have been few in this world like him. It is said that had Ishwar Chandra been born among a European people, an imposing column like the one raised by the British for Nelson would have been erected as a memorial to him. However, a column to honor Ishwar Chandra already stands in the hearts of the great and small, the rich and the poor of Bengal. Another letter which Marshal Sahib Vidyasagarke, তখনকার দিনে যিনি মার্শাল সাহেব, তিনি বিদ্যাসাগরকে একখানা সার্টিফিকেট দিয়েছিলেন। মানে তখনকার দিনে ব্রিটিশ কলোনিয়াল ইন্ডিয়াতে, ভারতবর্ষে তখন পরাধীন ঔপনিবেশিক শাসন চলছে ব্রিটিশ রাজে, তখন সেই মার্শাল সাহেব বিদ্যাসাগরকে একটা সার্টিফিকেট দিয়েছিলেন 28 মার্চ 1846 সাল।
Just আমি পড়ে শোনাচ্ছি, I am just reading. You will be able to understand what a massive respect even within that colonial, colonial rulers, even the colonial rulers, even the colonial rulers has had a terrific reverence for this dynamic and spectacular personality, Pandit Ishwar Chandra Vidyasagar. Certified that Ishwar Chandra Vidyasagar has been, Serishadar of the Bengali department of the College of Fort William for nearly 5 years. He was educated in the government Sanskrit college and studied all the branches of literature and science, taught there with the greatest success. And he has since, by private study, acquired a very considerable degree of knowledge of the English language. I have derived most satisfactory aid from his learning and intelligence in matters connected with his office. And I have also received much willing assistance in others of an extra nature, especially in the annual examinations of candidates for scholarship in the Sanskrit College for the last 4 years, in which I have been strongly impressed with his tact and intelligence and freedom from all past or unworthy motives. On the whole, I consider that he unites in an unusual degree extensive acquirements, intelligence, industry, good disposition, and high respectability of character. জাস্ট আমি আর একটা চিঠি পড়ছি, আর বেশি পড়বো না, মানে অনেকগুলো আর দুটো চিঠি আমি অ্যাকচুয়ালি পড়ছি, মানে ইউ উইল বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্য গ্রেটনেস অফ বিদ্যাসাগর। মানে দিস ইজ দ্য লেটার হুইচ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিমসেলফ হ্যাড রিটেন টু দ্য W. Jordan Young, Director of Public Instruction, Fort William, 2nd July 1858, from the Assistant Inspector of Schools, South Bengal. Vidyasagar was in that post at that time. The Assistant Inspector of Schools, South Bengal. Vidyasagar had written this letter to W. Gordon Young, Director of Public Instructions, Fort William, 2nd July 1858. Sir, I have the honor, I'm just reading certain part of the letter. Sir, I have the honor to represent the under present circumstance. Says it is very difficult to get a good number of competent vernacular teachers. To supply this want, the establishment of a normal school or class has become absolutely necessary. I beg therefore most respectfully to submit the following plan for such an institution for your favorable consideration and sanction. I have lately, with the cooperation of my assistant, examined upwards of 200 candidates for teacherships in the new vernacular schools, out of which number 92 only have been found to be eligible for the situation of teachers. Of this last number, however, very few only are qualified to undertake the duties of teachers immediately. The remainder require previous training. I would therefore beg to propose that this form the normal class and that they be attached to it for 6 months, which period, in my humble opinion, will be quite sufficient to make them fully competent for the post of teachers. I'm not reading the entire letter, just the last para. The above arrangements are intended to meet for the present all requirements for teachers in the vernacular schools and should immediately be carried into effect. There is one difficulty, however, which I beg here to bring to your notice. It is the want of accommodation for the normal classes in the building now occupied by the Pathshala. This building is scarcely sufficient for the purposes of that school and can by no means accommodate the additional classes. Arrangements for room should therefore be so made that the classes may be opened as soon as their establishment is sanctioned. I have, etc. Ishwar Chandra Sharma, Assistant Inspector. Actually, that kind of ethic always Vidyasagar used to Sharma. Ishwar Chandra Vidyasagar, Assistant Inspector of School, South Bengal. I won't be just the last letter I'm going to 1874 সালের 6ই জুলাই হিন্দু প্যাট্রিয়ট তারা বিদ্যাসাগর সম্বন্ধে যা মূল্যায়ন করেছিল। What kind of critical evaluation the Hindu patriot reflected about Pandit Ishwar Chandra Vidyasagar on 6th July 1874. The facts, the great show question, Actually, I'm telling you,
when Vidyasagar once in his traditional letter used to visit a kind of, festival place, a place of, festivity, a kind of religious place. And at that time, that kind of people who used to be in charge of that matter, they didn't allow Vidyasagar to go to that place with his traditional chappal and that kind of attire. And they used to, they asked Vidyasagar to, to take off the shoes and then to proceed further. Vidyasagar refused to do that, and he lost a terrible complaint against this colonial injustices and colonial humiliation to various rulers, various of that time, various dignified intellectuals of British reign at that time, regime at that time. He lost massive complaints about this kind of humiliation of an Indian before the colonial rule. And that just quoting, I'm just narrating about the Hindu patriots' reflection about Ishwar Chandra Vidyasagar. The great Sioux question has turned up in quite an unexpected quarter. We mean in the rooms of the Asiatic Society. The facts of the case, we believe, are these. About 3 or 4 months ago, one day Pandit Ishwar Chandra Vidyasagar, accompanied by a native friend from the northwest, went to the Indian Museum located in the Asiatic Society's building and was asked by the porters to leave his shoes in the portico. Or rather to take off his shoes and keep them in his own hand if he wanted to go in. To this he did not, of course, consent, and on return home wrote a letter to the trustees of the museum inquiring as to whether they had passed any rule of the kind, and observing that if such a rule has been passed, it would deter respectable native gentlemen who wore shoes of the native pattern from visiting the institution. I'm just reading out the last 3-4 lines. It's a long letter. It's a long reflection. We do not understand what occult meaning is there in this distinction. If the leaving of the shoes behind is a mark of respect, then it matters little whether the shoes are of European or native pattern. But if there is a mysterious respect attached to the leather, then it is immaterial as to what form the leather may take. We hope the Council of the Asiatic Society and the trustees of the museum will have the good sense not to make native gentlemen feel that to enter their room is to quote insultment. So actually that kind of terrific personality Pandit Ishwar Chandra Vidyasagar had, and even the Hindu journal reflected such a magnanimous, such a spectacular article on Ishwar Chandra Vidyasagar's personality. Now I'm cutting short of my speech. I will on this auspicious day of 200th birth anniversary of Pandit Ishwar Chandra Vidyasagar, I'm just reminiscing, Pranab Mukhopadhyay, who just passed away a few days back. Rather, it was a very rather unfortunate scenario for us. The Bharat Ratna, the ex-president, revered by all without exception, not by the Indians, by all the global, community. Pranab Mukhopadhyay was a master teacher, and within this brilliant teacher of our nation, Pranab Mukhopadhyay, we get a kind of reflection of Vidyasagar's poetic personality. Pranab Mukhopadhyay also, in certain aspects, didn't fear to oppose, certain people at the very helm of, power. So Pranab Mukhopadhyay, with reference to him, I will say that even within Pranab Mukhopadhyay, the Bharat Ratna and the ex-president, we get a certain kind of reflection of Pandit Ishwar Chandra Vidyasagar. Even, in certain cases, just we may have a just flashback, and even in this right now, if we quickly go through a cut, we have a quick passage to the international scenario at the moment. What do we find? Even now, even Chinese Republic. You see, the Chinese Republic, advocating communism,
that speaks for the equality of all, that speaks of our nations, that speaks for revering of our sovereign nation. Even the Chinese Republic, a nation that advocates Buddhism. Buddhism, the core message of Buddhism is non-violence and peace. But even the Chinese Republic authority, political authority at the time, they are seamlessly, they are found to be in a very, very dangerous trend of taking possessions of, relatively poor nations' land and territory. It's quite unfortunate. And I'm sure Russia, has to play a big and massive role to prevent China from this unethical and unexpected and this unwanted interference into the independent, relatively poor independent nations' territorial and political integrity and sovereignty. And I will be, and even at the time, just in this corona pandemic time, when I will be sharing my personal experience. When I just go at my rooftop and I look at the nature all around, the nature seems to be calm, quiet, and benign, sweet, serene. All the birds start coming, and whenever I give certain biscuits and water every day, I do give them. They come. All the different, all the squirrels, different kind of swallows, and different kind of and the kind of crows, and different kind of at least 15, 16 kinds of different birds that I didn't really happen to see in my lifetime. All together, eating out that biscuit and water, and they don't have any enmity between them. They are allowing each other to eat and drink, and that's the lesson that Mother Nature is possibly wanting us to learn, that we should coexist. We should help each other live in this beautiful world. We should not unnecessarily try to victimize others for our vested interests. And that's the kind of message that the Mother Nature, possibly in this tough time, in the corona pandemic time, is wanting us to learn. And even when, just very quickly, I'm just reminiscing two kind of scenario. Even, to refer Pandit Ishwar Chandra Vidyasagar, I would be explaining that. I'm just reminiscing a particular film where Soumitra Chatterjee, even he is alive today, his role as a teacher in the film Koni. And he inspired Koni again and again to get to come out through different kind of hurdles. When the people start from the ground level, particularly the underprivileged and the proletariat, Dalit people, and the underprivileged people, economically poor people, when they start from the ground, their progress to the top is hindered and disturbed unethically by the fascist power at the top. And Soumitra Chatterjee in this film, terribly, inspired Koni to get past the barrier of all the hurdles that were deliberately created to Koni. And in contrast to that, I reminisce another beautiful, fiction, one of the best short stories that I've ever gone through in my honors syllabuses, under Calcutta University, Catherine Mansfield's The Fly. Where the boss the boss that is the central character of that short story, unique short story, Catherine Mansfield's The Fly, written against the debacle of the First World War. The boss, just apparently very sound, very pain-tossed, very grief-stricken for the loss of his only son in the First World War. All on a sudden, start quite in contrast to his, apparently inferior colleague, Woodfield. All on a sudden, he start experimenting with the life of a fly, a little fly. He, when the fly was a fly just fell into an ink pot, and the fly was trying to come out of the ink pot. It was desperately struggling, and when it managed to overcome
once, and then when it was all ready to fly from there and start his normal rhythm of life, that boss, again, put another very massive drop of ink on its feather, and the fly again started fighting with to cope to the to come out of it and to survive. Again, the fly, won the hurdle of that. But when it was all, and when even after taking past the second barrier, second massive obstacles, it was that little insect fly was all ready to fly, to start his normal rhythm. Just then, a massive ink drop. Again, the boss, for merely experimentation, put on his feather, and the fly this time, and the boss just come on. He started uttering. But the fly this time couldn't just get past the terrific resistance that the boss himself created for the little poor fly. And the fly ultimately died, and the boss took out the fly and just had thrown into the dustbin. That kind of scenario, that kind of contrast, we have to see. Possibly Pandit Ishwar Chandra Vidyasagar wants us to show light to that big bosses who lie at the topmost level of our social and political arenas all over the world, the national and global level. The big bosses, they shouldn't be experimenting unethically on little creatures like this. They possibly Pandit Ishwar Chandra Vidyasagar's softness and integrity of character should be a replica for them to take lessons, so that they restrain themselves from such unethical experimentation on the lives of the poor creatures all around. And another, just I'm cutting short, I would like to relate T.S. Eliot's tradition and individual talent to Pandit Ishwar Chandra Vidyasagar. The other day, they referred to T.S. Eliot's tradition and individual talent. I would relate, T.S. Eliot's tradition and individual talent and metaphysical poets. The two creative essays that T.S. Eliot just had formulated in English literature. In that tradition and individual talent, the fundamental thing that is shown, that even with a massive kind of expression of the external energies, external pressures, the individual talent may influence the traditional values. The individual talent, just absorb the negativities of the tradition and takes up the positivities out of the tradition and enriches the tradition with the dynamic and creative energy, that stays tuned to the present time and relevant to the economic, social and political situations all around. That kind of talent, individual talent, T.S. Eliot just advocated for. That we have to revert traditional values, but even the traditional values may be enriched by certain spectacular individual talent and brilliance. And Pandit Ishwar Chandra Vidyasagar, for the present days of spiritual bankruptcy, for the terrible kind of void that we see all around, Ishwar Chandra Vidyasagar may be termed as a crystallized, replica of ever-flowing light. And just few days, in the coming, just few days back on our Independence Day, Shukanto, the great revolutionary poet Shukanto Bhattacharya passed away. Shukanto Bhattacharya was not passed away. Sorry, thank you. I beg to apologize. Shukanto Bhattacharya was born on 15th August. 1926. Right now, 2026. 15th August. 2026, we are going to observe Shukanto Bhattacharya's centenary birthday, birthday observation. And Shukanto Bhattacharya's, that oft-quoted line, that oft-quoted, চলে যেতে হবে তবু যতক্ষণ
যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। আমরা জানি, even we know that Vidyasagar in his own life, in his own creative life, just when he helped a very, very innocent child who was torn in a dangerous disease, Vidyasagar met out all the expenditures for that child, and without letting the child's father know that he contributed massively to his cure. Pandit Ishwar Chandra Vidyasagar cured that almost helpless innocent child. So that kind of creativity we can find. We should Shukanta Bhattacharya's message that is going to be replicated all around, and we can see that through Pandit we can just relate that message of Shukanta Bhattacharya that was long past given by our spectacular personality Pandit Ishwar Chandra Vidyasagar. Vidyasagar was coming out. Vidyasagar came at a time that was the British time, colonial period. Vidyasagar's mighty personality came at a time that was a kind of reflection of a growing spirit against the British colonial system. And even the British colonial system rulers couldn't ignore that this kind of poetic energy, if replicated later on, may put them in trouble. And that was indeed Vidyasagar's terrible personality got itself replicated here and there. We can see even that kind of energy even in the sports arena. You see, even in the sports arena, Dhyan Chand, the magician of hockey, in the sports arena, Vidyasagar's magnificent personality got resurrected and replicated in the sports arena too, in the past and even now. Dhyan Chand, the magician of the hockey, in 1936 Berlin Olympics, in the 1936 Berlin Olympics final, India at that time, under colonial rule, even at that time, India took part, and India defeated Germany 8-1. India defeated Germany 8-1. And when the match ended, there was only one spectator in the whole stadium. That was Adolf Hitler. And that's why, Dhyan Chand's brilliance with his hockey stick possibly is the creative expression of Vidyasagar's skills and energy. And even in cricket, such kind of terrible defense of Steve Waugh of Australia and Geoffrey Boycott of England, and the aggressive potential of Sachin Tendulkar and Sir Viv Richards. Even in the sports arena, that kind of Vidyasagar's calmness on the one hand, the defense in his psyche on the one hand, and the terrible aggression on the other hand, like Sir Viv Richards and Steve Waugh, Sir Viv Richards and Sachin Tendulkar, the another Bharat Ratna, the great son of our soil. We can see that everywhere. That's a terrific kind of music that we find everywhere. And even I will be cutting short of my speech. Even in certain sports arena, I think even that beautiful game cricket has turned out to be a mockery of our system. Cricket has turned out to be a mockery. The glory, the beauty of the game, has turned out to be a mockery in the hands of money-making authority at the time, in the entire cricket authority. I cannot say what kind of cricket is going all around today. How can ICC remain blind to this kind of unethical practices? Yeah, I must say this trend shouldn't be continued. Cricket has turned out to be money-making business almost all that. Whatever logic, the cricket experts or certain other are putting forward. The international beauty of the international cricket is being exploited in certain leagues and domestic leagues and all that. And the ICC, often even having known everything, has remained quite blind to this kind of thing. They shouldn't allow such kind of thing to continue. The beauty of the game, the nobility of the game, the purity of the game of the cricket should be preserved. I'm afraid that the time is too tough for us. It is high time for the ICC to take serious note about it.
You know, even so the greatest of the cricketers at the present time are joining that kind of cricket, you know, and the international cricket, you know, is being exploited. The beauty of the game is being exploited because none is speaking, but because, you know, great cricketers are extracting, you know, huge amount of money that international cricket cannot just afford to them. Has cricket turned out to be a money-making, profitable business? I want to ask the ICC about it. Why don't they interfere about it? Quail has turned out to be a bit, restless because she has to continue certain other things. So I will be concluding my speech. Just one. From the realm of science, you know, from the realm of science, I should, even with Vidyasagar's mellowing tranquility and, you know, mellowing softness of that are the essential components of Vidyasagar's character. You know, Isaac Newton, the great scientist, possibly the greatest of all, Sir Isaac Newton. Well, you know, when his little dog Diamond just, you know, was instrumental in burning out all his research works that he carried out for 10 to 15 years. You know, that little, and you know, Sir Isaac Newton went to his garden to pass a little bit of time, and when he came back, he saw that a little Diamond, his pet dog, you know, just overturned the candle and extinguished and put out all his creative papers. You know. But Isaac Newton came and just patted the little dog Diamond. So Ishwar Chandra Vidyasagar, even when Michael Madhusudan Datta was repeatedly asking money from him, he never did get irritated. He always remained calm and quiet, and always, as ever, stretched his helping hand to Michael Madhusudan Datta and so many others, even keeping money from others as a terms of personal loan or all that. Ishwar Chandra Vidyasagar was that. Even, Galileo, you see, Galileo just set the example. Galileo, another great scientist, when he was at that particular time, when that authority of that time asked him, you must say that the sun, that the earth moves round, it is not the earth that moves round the sun. It is the sun that earth moves round the sun. Galileo discovered and that it is the earth that moves around the sun, not the sun that does move around the earth. And that authority just gave massive order to speak the false. But Galileo just stayed tuning to his commitment and faith that he extracted out of his scientific research, that it is the earth that moves around the sun, not the sun that does move around the earth. That was a kind of truth that used to be hovering at that time. And that ruler just gave him poison, and he just drank that poison, and he was killed. Such is, and Ishwar Chandra Vidyasagar, even he resigned from the post of certain big posts, as he couldn't stay tuned to the orders and dictates of that colonial, dictatorial rulers of that time. So, I would just conclude my speech speaking that even in the auspicious occasion of the 200th birth anniversary of Pandit Ishwar Chandra Vidyasagar, his lifestyle, his life, his message should be to us a burning light, burning lamp to all of us, that should enrich the crystallized rainbow of the art. The beauty of the rainbow even gets faded by the beauty of Pandit Ishwar Chandra Vidyasagar's dynamic personality and potent character of Vidyasagar, character of the big potential of Ishwar Chandra Vidyasagar. So on this auspicious occasion of Pandit Ishwar Chandra Vidyasagar, I would again bow down my heads and will say, oh great Vidyasagar, just take us further to the path of light, erasing all our
darkness, all our blunders, all our mistakes. Well, Vidyasagar, you are within my heart. You are indeed within all the hearts, within the hearts of all the people, irrespective of caste, community, religion, and nation, all over the world. Thank you, thank you. Hey, Vidyasagar, Lohomor Pranam. Thank you. ধন্যবাদ জানাই স্যারকে। এখন আমরা কিছু বক্তব্য শুনে নেব আমাদের বিদ্যালয়ের বর্ষিয়ান শিক্ষাকর্মী শ্রী মধুসূদন রায়ের কাছ থেকে। নমস্কার। মঞ্চে উপবিষ্ট মাননীয় সভাপতি, বিদ্যালয় পরিচালন সমিতি, মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও সম্পাদক, আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় ও সম্পাদক, এবং উপস্থিত আমাদের বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে নমস্কার জানিয়ে আজকের বিদ্যাসাগরে 200তম জন্মশতবার্ষিকী আমি একটা ছোট্ট প্রতিবেদন বিদ্যাসাগর স্মরণে লিখে এনেছি, সেটা আপনাদের সামনে পাঠ করে শোনাচ্ছি। রামজয় তর্কভূষণ হনন করে হাঁটছেন, প্রথম নাতি হয়েছে, ভীষণ খুশি তিনি। খুব তাড়াতাড়ি ছেলেটাকে খবর দিতে হবে। ছেলে তখন কুমোরগঞ্জে হাটে গিয়েছে, পথেই দেখা হয়ে গেল। আনন্দের সাথে নাতি হওয়ার খবরটা দিলেন। দিনটা ছিল 1820 সালে 26শে সেপ্টেম্বর। মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এই গ্রাম ছিল আগে হুগলি জেলার গোঘাট থানার অধীন। ঠাকুমা ঠাকুরদার তাদের যত্নে যখন ঈশ্বরের বয়স 5 বছর হলো, তখন বিদ্যা শিক্ষা লাভের জন্য গ্রামের কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালায় ঈশ্বরকে ভর্তি করে দেওয়া হলো। লেখাপড়ায় সবচেয়ে ভালো বলে গুরু মহাশয় ঈশ্বরকে অত্যন্ত স্নেহ করতেন। পাঠশালার পড়া শেষ করে উচ্চশিক্ষা লাভের জন্য ঈশ্বর পিতার সাথে কলকাতায় চলে এলেন। সেই সময় যানবাহনের সুবিধা না থাকায় ঈশ্বর পায়ে হেঁটে কলকাতায় আসেন। কলকাতায় এসে দয়েহাট, বর্তমান যার নাম বড়বাজার, ভগবতী চরণ সিংয়ের একমাত্র ছেলে জয় দুর্লভ সিংয়ের বাড়িতেই আসলেন। এই বাড়িতেই ঈশ্বরচন্দ্রের পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় থাকতেন। ঠাকুরদাস কাজ করতেন রামসুন্দর মল্লিকের দোকানে। পুত্রকে রেখে ঠাকুরদাস কাজে চলে যেতেন। ঠাকুমার জন্য ঈশ্বরের মন খারাপ হতো, চোখে জল এসে যেত। ঈশ্বরের এই অবস্থা থেকে জগৎ দুর্লভের ছোটো বোন তার স্নেহ মমতার দ্বারা ঈশ্বরকে মানুষ করতে লাগলেন। তার নাম ছিল রায়মণি। তিনি ছিলেন বিধবা। ঈশ্বর তাকে ছোটদিদি বলে ডাকতেন। সেখান থেকেই শুরু হলো ঈশ্বরের কলকাতা জীবন। এরপর তিনি কলকাতার সংস্কৃত কলেজে 1829 সালে 1 জুন 3য় শ্রেণীতে ভর্তি হলেন। প্রথম কিছুদিন বাবার হাত ধরে, তারপরে একা কলেজে যেতেন। রোজ রাতে বাবার কাছে পড়া দিতে হতো। বাবা কাজে থেকে না আসা পর্যন্ত ঘুমোবার উপায় ছিল না। কোনো দিন ঘুমিয়ে পড়লে বাবা মারধর করতেন। মারের ভয়ে চোখে সর্ষের তেল দিয়ে জেগে থাকতেন। সহ্য করতে না পেরে পালিয়ে যেতেন সংস্কৃত কলেজের কেরানি রামধন গঙ্গোপাধ্যায়ের বাড়িতে। ভালো করে লেখাপড়া করার জন্য ঈশ্বরচন্দ্রের চেষ্টার অন্ত ছিল না। তিনি সারা রাত কলকাতার রাস্তায় গ্যাসের বাতির আলোতে পড়াশোনা করতেন। মাত্র 15 বছর বয়সে তিনি অলঙ্কার শ্রেণীতে প্রবেশ করেন। সেই সময় পড়াশোনা প্রায় সংস্কৃত ভাষাতেই হতো। তিনি সংস্কৃতে কথা বলতে পারতেন। কোনো অনুষ্ঠানে তিনি সংস্কৃত কবিতা রচনা করে দিতে পারতেন। এক সময় তিনি তারকনাথ বাচস্পতি ও মধুসূদন বাচস্পতি মহাশয়ের বাসায় পড়াশোনা করতে যেতেন। একদিন সেই বাসায় তখনকার সময়ে বিখ্যাত পণ্ডিত জয়নারায়ণ তর্ক পঞ্চানন এসেছেন। অল্প বয়স্ক বালক ঈশ্বরকে সাহিত্য দর্পণ পড়তে দেখে তিনি বাচস্পতি মহাশয়দের জিজ্ঞাসা করলেন, এই বালক সাহিত্য দর্পণ বুঝতে পারে? বাচস্পতি মহাশয় বললেন, কীরকম শিখেছে একবার জিজ্ঞেস করে দেখুন না। ঈশ্বরচন্দ্রকে সাহিত্য দর্পণের একটি অংশের ব্যাখ্যা জিজ্ঞেস করলেন।
ঈশ্বরের মুখে সহজ সরল ব্যাখ্যা শুনে অবাক হয়ে জয়নারায়ণ তর্ক পঞ্চানন বলেছিলেন, এত ছোট ছেলের মুখে সাহিত্য দর্পণের এমন সুন্দর আবৃত্তি ও ব্যাখ্যা আমি জীবনে শুনিনি। এই বালক বড় হলে বাংলাদেশের একজন অদ্বিতীয় লোক হবে। গর্বের সাথে তারকনাথ বাচস্পতি বললেন, আমরা এই বালককে কলেজের মহামূল্য অলঙ্কার স্বরূপ মনে করি। মাত্র 21 বছর বয়সে সংস্কৃত কলেজে শেষ পরীক্ষায় সম্মানের সঙ্গে পাশ করলেন। ব্যাকরণ, সাহিত্য, দর্শন, স্মৃতি, অলঙ্কার ইত্যাদিতে বিশেষ কৃতিত্ব দেখাতে পারলে সংস্কৃত কলেজ থেকে সেই কৃতি ছাত্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হতো। 1841 সালে 4 ডিসেম্বর সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হলো। সেই সময় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের নাম হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরবর্তীকালে তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামে পরিচিত হতে লাগলেন। বিদ্যাসাগর উপাধি পাওয়ার পর 1841 সালে 29 ডিসেম্বর তিনি ফোর্ট উইলিয়াম কলেজের প্রধান পণ্ডিত হিসাবে কাজে যোগদান করেন। সেই থেকে শুরু হলো তার কর্মজীবন। 1846 সালে মার্চ মাসে সংস্কৃত কলেজে সেক্রেটারি বাবু রসময় দত্তের অনুরোধে তিনি ওই কলেজে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পদে যোগ দেন। 1851 সালে 22 জানুয়ারি তিনি সংস্কৃত কলেজের প্রিন্সিপালের দায়িত্ব গ্রহণ করেন। ওই সময়ে বাংলার ছোটলাট হয়ে এলেন হ্যালিডে সাহেব। তিনি এদেশে শিক্ষা বিস্তারের জন্য বিদ্যালয় গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করেন। তার এই পরিকল্পনা সফল রূপায়ণের জন্য বিদ্যাসাগরের কাছে সাহায্যের সহযোগিতার অনুরোধ জানান। তার আবেদনে সাড়া দিয়ে তিনি 1855 সালে বিদ্যালয়ের ইন্সপেক্টর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। সেই সময়ে সমাজে দরিদ্র, শোষিত, অত্যাচারিত, নিপীড়িত মানুষের দুঃখ দুর্দশা, কষ্ট দেখে তার মন বিচলিত হয়ে ওঠে। তিনি তার উচ্চ হৃদয় বৃত্তির দ্বারা সাহায্যের হাত বাড়িয়ে দেন। সমাজের তথাকথিত উচ্চবিত্তদের আচরণ দুঃখ পেয়ে গভীর ক্ষোভে তিনি বলেছিলেন, দরিদ্রের দুঃখ কয়জন দেখিয়াছে, গরিব মানুষের ব্যথা কয়জন বুঝিয়াছে। তিনি বলেছিলেন, জীবনের সর্বপ্রধান কর্ম ও পরম ধর্ম হচ্ছে নিজের সুখ ও স্বাচ্ছন্দ্য পূরণ নয়, নিজ দেশের হিত সাধনে অর্থাৎ নিজ দেশের জনগণের কল্যাণ সাধনে সাধ্যানুসারে সচেষ্ট যত্নবান হওয়া। সেই সময়ে সমাজে প্রচলিত ছিল বাল্যবিবাহ, বহুবিবাহ প্রথা, কৌলিন্য প্রথা। এই প্রথায় সমাজের মহিলাদের দুঃখ যন্ত্রণা সহ্য করতে দেখে বিদ্যাসাগর অত্যন্ত কষ্ট পেতেন। তিনি এই সব কুপ্রথার হাত থেকে অসহায় মহিলাদের রক্ষা করার ও এই প্রথার পরিবর্তন করার চেষ্টা শুরু করলেন। 1850 সালে বাল্যবিবাহ দোষ নামে একটি প্রবন্ধ লিখেছিলেন। সেই সময় তিনি সমাজের কুপমন্যকতা ও ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে এবং বিধবা বিবাহ প্রথার সমর্থনে আন্দোলন শুরু করেছিলেন। এই আন্দোলনের সমর্থনে 986 জনে স্বাক্ষর সংগ্রহ করেন। তৎকালীন হিন্দু ধর্মের সমাজপতিরা রাজা রাধাকান্ত দেব বাহাদুরের নেতৃত্বে চারিদিক থেকে বাধা দিতে থাকেন। মারাত্মক আক্রমণ, অপবাদ, নিন্দা, কটূক্তি, এমনকি শারীরিক আক্রমণের বিরুদ্ধে তিনি ছিলেন অটল। সমাজপতিরা বললেন বিধবা স্বাস্থ্যসম্মত নয়, বিদ্যাসাগর মহাশয় বললেন স্বাস্থ্যসম্মত। এই নিয়ে শোভাবাজারে রাজা রাধাকান্ত দেব বাহাদুরের বাড়িতে এক সভা অনুষ্ঠিত হলো। সেই সভায় ব্রিটিশ সরকারের প্রতিনিধি উপস্থিত ছিলেন। তিনি উপস্থিত সমাজপতি ও পণ্ডিতদের সামনে হিন্দু শাস্ত্রের 4টি সংহিতা খুলে দেখালেন। সত্য যুগের মনু সংহিতা, ত্রেতা যুগের গৌতম সংহিতা, দ্বাপরের শঙ্কর সংহিতা এবং কলি যুগের পরাশর সংহিতা। কলিযুগে পরাশর সংহিতার সাহিত্যে সেই শ্লোক নষ্টে মৃতে প্রবজ্জিতে ক্লীবে চ পতিতে পতই পঞ্চ সুপৎসু নারীরাং প্রতিরণ্য বিধীয়তে। অর্থাৎ স্বামী যদি নিরুদ্দেশ হয়, মারা যায়, প্রবজ্জা বা সন্ন্যাস নেয়, ক্লীব বা জরাগ্রস্ত হয়, যদি পতিত হয়, এই প্রকার আপদে অন্য প্রতিগ্রহণ বিধেয়। কলিযুগে পরাশর সংহিতাকে
বিধবা বিবাহের বিধান আছে তা তিনি সবাই দেখালেন। তারপর বিদ্যালয়ের যুক্তিকে খণ্ডন করতে না পেরে তাই শাস্ত্র ছেড়ে সমাজপতিরা লোকাচারকে সাহিত্য হাতিয়ার করে ফেললেন। পরবর্তীকালে 1855 সালে 27শে ডিসেম্বর বহু বিবাহ ও বাল্য বিবাহ রোধ এবং বিধবা বিবাহের জন্য ব্রিটিশ গভর্নমেন্টের কাছে আবেদন জানালেন। 1856 সালে 26শে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয়ে গেল। এই আইনকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য প্রথম তার জ্যেষ্ঠ পুত্র নারায়ণ বন্দ্যোপাধ্যায় এক বিধবা সহিত এক বিধবা ভবসুন্দরীর বিবাহ দেন। শুধু তিনি বিধবা বিবাহ নিয়েই থেমে থাকেননি, এদেশে নারী শিক্ষা প্রচারের জন্য বাংলায় বিদ্যালয় স্থাপন করেছিলেন। শুধুমাত্র মেদিনীপুর এবং হুগলি জেলাতেই তিনি 35টি বিদ্যালয় এবং 20টি মডেল বিদ্যালয় স্থাপন করেছিলেন। তিনি এদেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করেছিলেন। এদেশে তিনি সাংখ্য বেদান্ত পুরাণ উপনিষদের বদলে পাশ্চাত্য শিক্ষায় এদেশের যুবকদের উৎসাহিত করেন। তিনি ছাত্রদের বলতেন, ইংরেজি পড়ো, লজিক পড়ো, বিজ্ঞান পড়ো, সাহিত্য পড়ো। পাশ্চাত্য শিক্ষার সাথে ভারতীয় ভাবধারার সংযোগ স্থাপন করতে চেয়েছিলেন। সংস্কৃত ব্যাকরণ পড়ে এদেশের উন্নতি ঘটবে না। জাতির মেরুদণ্ড খাড়া করতে গেলে বিশ্বের জ্ঞান বিজ্ঞানের সহিত পরিচিতি ঘটাতে হবে। ইংরেজি শিক্ষা শিখলে দেশের যুবকরা ইতিহাস, লজিক, আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে পরিচিত হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি ঘটবে। এইভাবে তিনি আমাদের দেশে আধুনিক শিক্ষা ব্যবস্থা প্রচলন করেন। তিনি প্রথম বাংলা গদ্যে কলা নৈপুণ্যে অবতারণা করেন। তিনি বলেছিলেন, জল পড়ে পাতা নড়ে আদি মহাকবি কালিদাসের রচনা থেকে জানতে পারলাম ছন্দ, মিল এবং ঝঙ্কার। তিনি ছিলেন একদিকে দয়ার সাগর, করুণা সাগর, বিদ্যাসাগর হিসাবে ভূষিত হয়েছিলেন। তিনি ছিলেন সেকুলার মানবতাবাদী। প্রকৃতপক্ষে তিনি ছিলেন ভারতের নবজাগরণের পথিকৃৎ। আমাদের দেশের বেশিরভাগ মানুষ বিদ্যাসাগরকে হাঁটুর ওপর কাপড় পরতে, মাথায় টিকি রাখা দেখে তাকে নিষ্ঠাবান ব্রাহ্মণ ও পণ্ডিত বলেই ভাবেন। আদতে তিনি কোনোদিন পূজা পাঠ করেননি, কোনো মন্দির দর্শনে যাননি। ঠাকুর দেবতা, মন্দির, মসজিদ, গির্জায় তার কোনো আস্থা ছিল না। মাইকেল মধুসূদন দত্ত বিদ্যাসাগর সম্বন্ধে বলেছেন, প্রাচীন ঋষির ন্যায় প্রতিভা ও প্রজ্ঞা একজন ইংরেজের মতো তার কর্মশক্তি, আর হৃদয় হচ্ছে বাঙালির মায়ের অনুরূপ। বিশিষ্ট চিন্তাবিদ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী তার সম্পর্কে বলেছেন, ঈশ্বরচন্দ্র এত বড়, আমরা এত ছোট, তিনি এত সোজা, আমরা এত বাঁকা যে তার নাম গ্রহণ করা আমাদের পক্ষে আস্পর্ধার কথা বলিয়া বিবেচিত হইতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর তার সম্পর্কে মূল্যবান উক্তি করেছিলেন, দয়া নয়, বিদ্যা নয়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রধান গৌরব তার অজেয় পৌরুষ, তার অক্ষয় মনুষ্যত্ব। তিনি আরও বলেছিলেন, বঙ্গ সাহিত্যে রাত্রি স্তব্ধ ছিল, তন্দ্রার আবেশে অখ্যাত জড়ত্বভাবে অভিভূত। কি পুণ্য নিয়োগে তার শূন্য অভ্যুত্থায় বিকিরণ প্রদীপ্ত প্রতিভা। প্রথম আশার রশ্মি নিয়ে এলো প্রত্যুষের বিভা। বঙ্গ জাতির ভালে পড়ালো জয় টিকা, বুদ্ধ ভাষা আধারে খুলিলে নিবিড় যবনিকা। হে বিদ্যাসাগর, পূর্ব দিগন্তের বনে উপবনে নব উদ্বোধনে গাথা উচ্চশিলে বিস্মিত গগনে। যে বাণী আনিলে বহি নিষ্কলুক, তা শুভ্র রুচি ও সকারুণ মাহাত্মের পূর্ণ গঙ্গা স্থান। তা সূচি ভাষার প্রাঙ্গণে তা তব আমি করি তোমারই অতিথি ভারতীর পূজা। তবে চয়ন করেছি আমি গীতি সেই তরুণে, হয়তো হতে যা তোমার প্রসাদ সিঞ্চনে মরুর পাশানে ভেদি প্রকাশে পেয়েছে শুভক্ষণে। পরিশেষে বিদ্যাসাগরের 200তম জন্মশতবর্ষে যারা বিদ্যাসাগরের চিন্তাকে পাথেয় করে বেঁচে আছেন তাদের মনে আঘাত দিয়ে যারা বিদ্যাসাগরের মূর্তি ভাঙে সেই দুষ্কৃতীদের ধিক্কার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে এবং এই মহামানবকে যথাযথ আমার শ্রদ্ধা ও প্রণাম জানিয়ে উপস্থিত সকলকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। ধন্যবাদ জানাই শ্রী মধুসূদন রায় মহাশয়কে। এখন আমরা একটি আবৃত্তি পরিবেশনা শুনে নেব আমাদেরই বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক শ্রী
সুরজিৎ চক্রবর্তীর কাছ থেকে। মঞ্চে উপস্থিত বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় সুকুমার হালদার মহাশয়, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়, বিদ্যালয়ের প্রবীণ সদস্য মধুসূদন রায় মহাশয় এবং আমার সামনে যারা আছেন তাদের প্রত্যেককে যথাযথ সম্মান জানিয়ে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মদিবসে আমার ছোট্ট নিবেদন। পূর্ণেন্দু পত্রীর এক যে ছিল বিদ্যাসাগর। এক যে ছিল বিদ্যাসাগর ভীষণ বাজে লোক, বলতো কিনা বিধবাদের আবার বিয়ে হোক। এক যে ছিল বিদ্যাসাগর দেখতে এলেবেলে, চাইতো কিনা লেখাপড়া শিখুক ছেলে মেয়ে। এক যে ছিল বিদ্যাসাগর দিমাগধারী ধাত, সাহেব যদি জুতো দেখায় বদলা তৎক্ষণাৎ। এক যে ছিল বিদ্যাসাগর বুদ্ধি শুদ্ধি কই, লিখেই চলে শিশু পাঠ্য বই। এক যে ছিল বিদ্যাসাগর কপালে তার গেরো, ঔষধ দিয়ে বাঁচায় কিনা গরিব গুরবদেরও। এক যে ছিল বিদ্যাসাগর মগজটা কি ফাঁকা, যে যেখানে বিপন্ন তার জোগানো চাই টাকা। ধন্যবাদ। আমাদের বিদ্যালয়ের শিক্ষক মাননীয় স্বদেশ রঞ্জন মণ্ডল মহাশয়কে আমি এখানে আহ্বান জানাচ্ছি তার মূল্যবান বক্তব্য রাখার জন্য। মাননীয় প্রধান শিক্ষক মহাশয় ও সভাপতি মহাশয় এবং উপস্থিত সকল শ্রদ্ধেয় ব্যক্তিবর্গকে আমার যথাযোগ্য শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি দু চার কথা বলছি। 1820 সাল 26শে সেপ্টেম্বর 19বিংশ শতকের একজন বিশিষ্ট বাঙালি শিক্ষাবিদ, সমাজ সংস্কারক ও গদ্যকার বিদ্যাসাগরের আবির্ভাব। সংস্কৃত ভাষা ও সাহিত্যের অগাধ পাণ্ডিত্যের জন্য প্রথম জীবনেই তিনি বিদ্যাসাগর উপাধি লাভ করেন। সংস্কৃত ছাড়া বাংলা ও ইংরাজি ভাষার বিশেষ ব্যুৎপত্তি ছিল তার। তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে যুক্তিবহ করে তোলেন। বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে তাকে অভিহিত করেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ। বিধবা বিবাহ, স্ত্রী শিক্ষার প্রচলন, বহুবিবাহ, বাল্যবিবাহের মতো সামাজিক অভিশাপের বিরুদ্ধে অক্লান্ত সংগ্রাম আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণীয়। দরিদ্র পীড়িত কখনোই তার দ্বার থেকে শূন্য হাতে ফিরে যেতে হতো না। এমনকি চরম অর্থ সংকটের সময় তিনি ঋণ নিয়ে পরোপকার করেছেন। মাইকেল মধুসূদন দত্ত তার মধ্যে দেখতে পেয়েছিলেন ঋষির মতো প্রজ্ঞা, ইংরেজের কর্মোদ্যম ও বাঙালি মায়ের হৃদয় বৃত্তি। মধুকবি লিখলেন, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, করুণার সিন্ধু তুমি সেই জানে মনে। দিন যে দিনের বন্ধু উজ্জ্বল জগতে, হেমাদ্রির হেমকান্তি অম্লান কিরণে। কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে, যে জন আশ্রয় লয় সুবর্ণ চরণে। সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ, কিবা সেবা তার সে সুখ সদনে। দানে বাড়ি নদীরূপ বিমলা কিঙ্করী, যোগায় অমৃত ফল পরম আদরে। দীর্ঘ শির তরুদল দাসরূপ ধরি, পরিমলে ফুলকোল 10 দেশ ভরে। দিবসে শীতল শাসী ছায়া বনেশ্বরী, নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। নমস্কার। বিদ্যালয়ের শিক্ষক মাননীয় অজয় পাল মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সুকুমার হালদার মহাশয় ও আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয় ও আমাদের সবার প্রিয় আপনার মধুসূদন রায় মহাশয় সহ এখানে উপস্থিত সকল ব্যক্তিবর্গকে আমার প্রণাম জানাই। আজ 26শে সেপ্টেম্বর 2020, আজ বিদ্যাসাগর যে
জন্মগ্রহণ করেছিলেন তার সেই অনুষ্ঠান আমরা আজকের সমবেত হয়ে পালন করছি এবং এর সাথে সাথে আমরা আজকের একটা নতুন দিগন্তেরও সূচনা করছি। কারণ আমাদের জীবনে বিদ্যাসাগর ছাড়া কিন্তু আমরা কখনোই ভাবতে পারি না। কারণ সুদূর অতীত থেকে যখন আমরা শিক্ষা বা এডুকেশন সম্পর্কে আস্তে আস্তে জানতে পারি যে আমাদের জীবনে কিন্তু আমাদের অনেক প্রচার বা আমাদের প্রভাব কিন্তু লক্ষ্য করতে পারি। বিশেষত যদি সেই প্রাচীন অতীতকাল থেকে আমরা দেখি যে আমরা কিন্তু প্রতিনিয়ত শিক্ষা পেয়ে চলেছি, এখনও গ্রহণ করছি এবং আগামী দিনেও কিন্তু গ্রহণ করব। কিন্তু সেই শিক্ষার সাথে বিদ্যাসাগরের কি সম্পর্ক? কারণ আমরা যদি বাঙালি হিসাবে বা বাঙালি জাতি হিসাবে দেখি তাহলে দেখব যে বাঙালি হিসাবে কিন্তু তিনি যে এমন সেই ব্যক্তি ছিলেন যিনি বাঙালি জাতিকে একটা নবজাগরণের আঙ্গিকে তিনি কিন্তু আমাদেরকে তুলে ধরেছিলেন। সেই নবজাগরণে যেমন আমরা নাম পাই রাজা রামমোহন রায় সহ আরও অন্যান্য ব্যক্তিরা, মাইকেল মধুসূদন দত্ত যেমন পাই, তেমনি তার সাথে সাথে আমরা কিন্তু নবজাগরণের প্রতীকৃত হিসাবে, অন্যতম প্রতীকৃত হিসাবে আমরা কিন্তু বিদ্যাসাগরেরও নাম পাই। এবং আজকের এই বিদ্যালয়ে যে অনুষ্ঠান তার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে তিনি যে এখনও প্রাসঙ্গিক, সেই প্রাসঙ্গিকতাও কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। কারণ সেই 1820 খ্রিস্টাব্দে তার যে জন্ম এবং আজকে 2020, এই যে 200 বছরেও কিন্তু তিনি এখনও আমাদের কাছে অমর হয়ে আছেন। এখানেই তার প্রাসঙ্গিকতা, এখানেই তার উজ্জ্বল যে আমরা দৃষ্টান্ত রেখে গেছেন তিনি তার কর্মে, তার অন্যান্য আনুষঙ্গিক দিকে, এখানেই তার কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা কিন্তু লক্ষ্য করতে পারি। আজকের এই দিনটিকে আমরা একটা স্মরণীয় দিন হিসাবে পালন করতে পারি এবং এর সাথে সাথে আমরা কিন্তু দেখতে পারি যে আমাদের জীবনে যে বিদ্যাসাগর যে রেখে গেছেন তার কর্মজীবনের যে প্রভাব, তার লেখাপড়া থেকে শুরু করে সব কিছু আমরা কিন্তু কোনো দিন ভুলিনি, ভুলব না। এবং মনে রাখবেন যে আমরা যদি আস্তে আস্তে তার জীবনের চলার পথকে যদি পাথেয় করে চলি তাহলে কিন্তু আমরা এক নতুন জীবনের সন্ধান পাব। তিনি একমাত্র ব্যক্তি যিনি আমাদের যে সমাজে সুসংস্কার তথা সমাজ যে তৎকালীন সময় যে ব্রাহ্মণ্য ধর্মের একটা প্রভাব লক্ষ্য করা ছিল বা গেছিল এবং সতীদাহ প্রথা থেকে শুরু করে আরও অন্যান্য তখন কিন্তু কুলীন সমাজ বা এইরকম ছিল এবং সেখান থেকে মানুষের কিন্তু একটা নতুন ধারণার সৃষ্টি দিয়েছিলেন এবং এখনও পর্যন্ত কিন্তু সেই ধারণা কিন্তু আমরা লক্ষ্য করতে পারি কিন্তু অন্য রূপে। এবং এখনও যখন আমরা দেখি পেপারে বা নিউজ চ্যানেলে বিভিন্ন রকমভাবে মানুষ কিন্তু অত্যাচারিত, নিপীড়িত হচ্ছে এবং তার সাথে সাথে সেই মহান মনীষীর কথা কিন্তু আমরা কখনোই ভুলতে পারিনি, ভুলতে পারবো না। এবং এখনও অবধি আমাদের কিন্তু সেই বিদ্যাসাগর তথা করুণা সাগর, দয়ার সাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কথা কিন্তু আমরা এখনও মনে রাখি, মনে রাখবো এবং আগামী দিনে আমাদের জীবনে যেন নতুন আঙ্গিকে তিনি যেন বেঁচে থাকেন, এই বলেই আমি আমার বক্তব্য নমস্কার সমাপ্ত করছি। ধন্যবাদ। ধন্যবাদ অজয় পাল মহাশয়কে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে অনুরোধ করছি তার সাংস্কৃতিক পরিবেশনার জন্য। আমি আজকের কিশোর কবি সুকান্ত ভট্টাচার্যের কয়েকটি কবিতা পড়ে শোনাচ্ছি, পাঠ করছি। ছাড়পত্র। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে, তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক। নতুন বিশ্বের দ্বারে তাই ব্যক্ত করে অধিকার, জন্মমাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায়, তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত, উদ্ভাসিত কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে, কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের। পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।
জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব তবু যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে, এ আমার দৃঢ় অঙ্গীকার। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। অবশেষে সব কাজ সেরে আমার দেহের রক্তে নতুন শিশুকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। আমার দ্বিতীয় কবিতা কিশোর কবি সুকান্তের অত্যন্ত ছোট একটি কবিতা, দুরাশার মৃত্যু। পাঠ করছি আমি। দ্বারে মৃত্যু, বনে বনে লেগেছে জোয়ার, পিছনে কি পথ নেই আর? আমাদের এই পলায়ন চেনেছে মরণ, অনুগামী ধূর্ত পিছে পিছে, প্রস্থানের চেষ্টা হলো মিছে। দ্বারে মৃত্যু, বনে বনে লেগেছে জোয়ার, পিছনে কি পথ নেই আর? আমাদের এই পলায়ন জেনেছে মরণ, অনুগামী ধূর্ত পিছে পিছে, প্রস্থানের চেষ্টা হলো মিছে। দাবানল ব্যর্থ হলো শুষ্ক অশ্রুজল, বেনামি কৌশল জেনেছে যে আরণ্যক প্রাণী, তাই শেষে নির্মূল বনানী। দাবানল ব্যর্থ হলো শুষ্ক অশ্রুজল, বেনামি কৌশল জেনেছে যে আরণ্যক প্রাণী, তাই শেষে নির্মূল বনানী। আমার তৃতীয় নিবেদন কবি সুকান্তের লেনিন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, ভ্লাদিমির ইলিচ উলিয়ানভ লেনিন। সেই লেনিন সম্পর্কে, লেনিন নাম দিয়েই তিনি কবিতাটি লিখেছিলেন, কবি সুকান্ত। লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে বিদ্যুৎ ইশারা চোখে আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন। বিপর্যস্ত ধনতন্ত্র কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ, আসে শত্রু জয়ের সংবাদ। লেনিন ভেঙেছে রুশে জনস্রোতে অন্যায়ের বাঁধ, অন্যায়ের মুখোমুখি লেনিন প্রথম প্রতিবাদ। আজকেও রুশিয়ার গ্রামে ও নগরে হাজার লেনিন যুদ্ধ করে, মুক্তির সীমান্ত ঘিরে বিস্তীর্ণ প্রান্তরে বিদ্যুৎ ইশারা চোখে আজকেও অযুত লেনিন ক্রমশ সংক্ষিপ্ত করে বিশ্বব্যাপী প্রতীক্ষিত দিন। বিপর্যস্ত ধনতন্ত্র কণ্ঠরুদ্ধ, বুকে আর্তনাদ, আসে শত্রু জয়ের সংবাদ। সযত্ন মুখোশধারী ধনিকের বন্ধ আস্ফালন, কাঁপে হৃদযন্ত্র তার, চোখে মুখে চিহ্নিত মরণ। বিপ্লব হয়েছে শুরু, পদানত জনতার ব্যগ্র গাত্রোত্থানে, দেশে দেশে বিস্ফোরণ, অতর্কিত অগ্নুৎপাত হানে। দিকে দিকে কোণে কোণে লেনিনের পদধ্বনি আজও যায় শোনা, দিকে দিকে কোণে কোণে লেনিনের পদধ্বনি আজও যায় শোনা। দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজ সম্বর্ধনা, দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজ সম্বর্ধনা। পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেনিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে। আশ্চর্য উদ্দাম বেগে বিপ্লবের প্রত্যেক আকাশে লেনিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গ ভেসে আসে। ইতালি
জার্মান, জাপ, ইংল্যান্ড, আমেরিকা, চীন। যেখানে মুক্তির যুদ্ধ সেখানেই কমরেড লেনিন। দলিত হাজার কণ্ঠে বিপ্লবের আজও সম্বর্ধনা। পৃথিবীর প্রতি ঘরে ঘরে লেনিন সমৃদ্ধ হয় সম্ভাবিত উর্বর জঠরে। আশ্চর্য উদ্দাম বেগে বিপ্লবের প্রত্যেক আকাশে লেনিনের সূর্য দীপ্তি রক্তের তরঙ্গে ভেসে আসে। ইতালি, জার্মান, জাপ, ইংল্যান্ড, আমেরিকা, চীন। যেখানে মুক্তির যুদ্ধ সেখানেই কমরেড লেনিন। অন্ধকার ভারতবর্ষ বুভুক্ষায় পথে মৃতদেহ, অনৈক্যের চোরা বালি, পরস্পর অযথা সন্দেহ। অন্ধকার ভারতবর্ষ বুভুক্ষায় পথে মৃতদেহ, অনৈক্যের চোরা বালি, পরস্পর অযথা সন্দেহ। দরজায় চিহ্নিত নিত্য শত্রুর উদ্ধত পদাঘাত। অদৃষ্ট ভর্ৎসনা ক্লান্ত কাটে দিন, বিমর্ষ রাত বিদেশি শৃঙ্খলে পিষ্ট। শ্বাস তার ক্রমাগত ক্ষীণ। বিমর্ষ রাত বিদেশি শৃঙ্খলে পিষ্ট, শ্বাস তার ক্রমাগত ক্ষীণ। এখানেও আয়োজন পূর্ণ করে নিঃশব্দে লেনিন। এখানেও আয়োজন পূর্ণ করে নিঃশব্দে লেনিন। লেনিন ভেঙেছে বিশ্বে জনস্রোতে অন্যায়ের বাঁধ। অন্যায়ের মুখোমুখি লেনিন জানায় প্রতিবাদ। মৃত্যুর সমুদ্র শেষ, পালে লাগে উদ্দাম বাতাস। মুক্তির শ্যামল তীর চোখে পড়ে আন্দোলিত ঘাস। লেনিন ভূমিষ্ঠ রক্তে ক্লিবতার কাছে নেই ঋণ। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। লেনিন ভেঙেছে বিশ্বে জনস্রোতে অন্যায়ের বাঁধ। অন্যায়ের মুখোমুখি লেনিন জানায় প্রতিবাদ। মৃত্যুর সমুদ্র শেষ, পালে লাগে উদ্দাম বাতাস। মুক্তির শ্যামল তীর চোখে পড়ে আন্দোলিত ঘাস। লেনিন ভূমিষ্ঠ রক্তে ক্লিবতার কাছে নেই ঋণ। বিপ্লব স্পন্দিত বুকে মনে হয় আমি লেনিন। আর একেবারে ছোট্ট একটি, জাস্ট অত্যন্ত ছোট একটি কবিতা। এটি লাস্ট কবিতা, যেটি আমি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বেলুড়ে যখন পড়তাম, মানে নবীন বরণ উৎসবে আমি গেয়েছিলাম। কবিতাটি আবৃত্তি করেছিলাম। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে। ভাঙা প্যাকিং বাক্সের গাদায় আরও 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্থা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। তারপর এক সময় আস্থা করেও এলো অংশীদার। ময়লা ছেঁড়া ন্যাকড়া পড়া 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসাবে।
খাবার খাবার খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করলো প্রাসাদে ঢুকতে, প্রত্যেকবারই তাড়া খেলো প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধপধপে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসাবে। ধন্যবাদ। এবার আমার আজকের অন্তিম নিবেদন, মানে আমার ক্রিয়েটিভ এক্সপ্রেশন আপনার আজকের দিনের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। আমি যে কবিতাটি আগের অনুষ্ঠানে আবৃত্তি করেছিলাম কবি সুভাষ মুখোপাধ্যায়ের একাকারী, সেটি আমার এক ছাত্রীকে আমি অন দ্য ডট টাইম just going into the text and whatever came into mind I had told her and she just put it down. আমি সেটিকে পড়ে শোনাচ্ছি। মানে ক্লাস 10-এর টেকিং ইন্টু কনসিডারেশন ক্লাস CBSE ক্লাস 10 স্ট্যান্ডার্ড অ্যান্ড অল দ্যাট। একাকারে সুভাষ মুখোপাধ্যায়, সেই কবিতাটি আমি পাঠ করেছিলাম, তার ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন যেভাবে আমি লিখেছি অত্যন্ত সংক্ষেপে। প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বে বিশ্বকবি রবীন্দ্রনাথ, কাজী নজরুল, কবি সুকান্ত ও জীবনানন্দ দাশের পরেই যে কবির নাম আমাদের মানসপটে ভেসে ওঠে তিনি হলেন ফুল ফুটুক না ফুটুক আজ বসন্তের কবি সুভাষ মুখোপাধ্যায়, যিনি একটু পা চালিয়ে হিন্দু মুসলিম সকল ভাইদের বলেছিলেন একাধারে ঈশ্বরের নিকট প্রার্থনা, একসাথে ঈশ্বরের নিকট প্রার্থনার জন্যে। যিনি সকল কমরেডদের কথা কইতে বলেছিলেন একে অন্যের সঙ্গে ফকিরের আলখাল্লা নিয়ে। ইতিহাসের ও সমাজের অগ্নিক্ষণে দাঁড়িয়ে তার ছোট ছোট চিরকুটের মতো কবিতাগুলিতে তিনি ব্যক্ত করেছেন ছোট ছোট কাঁচা পাকা শিশু ও যুবকের শৈশব ও যৌবনের জয়ধ্বনি। নাজিম হিকমত ও পাবলু নেরুদার কবিতার প্রতি কবির ছিল নিদারুণ আকর্ষণ, কারণ তাদের কবিতায় কবি খুঁজে পেয়েছিলেন তার নিজস্ব জীবনবোধকে, যে জীবনবোধ শাসকরূপ ও শোষকরূপ বাঘেদের হিংস্র গর্জনের মাঝেও তাকে মূল্যবোধের পথে থাকতে অনুপ্রাণিত করেছিল ও প্রলেতারিয়ের জনগণের স্বার্থে আপোষহীন লড়াইতে উদ্বুদ্ধ করেছিল। আজকের এই নীতিহীনতার ভয়ে ধুঁকতে থাকা সমাজে চম্পাদের ছুটে আসতে বলেছিলেন কবি জীবনের জয়গান গাইতে, যখন কিনা শাসকরূপ বর্গীরা জীবনের গৌরবকে লুট করতে বদ্ধপরিকর, যখন চাঁদের সীমানায় তাদের পাপের মেঘ গুরু গুরু আওয়াজ তুলছে জীবনের সোনার হরিণকে টুঁটি চেপে মারার জন্যে। সাহিত্য একাডেমি ও জ্ঞানপীঠ পুরস্কার প্রাপ্ত কবি সুভাষ মুখোপাধ্যায় তার একাকারে নামক ছোট্ট কবিতাতে গেয়েছেন জীবনের গান, ঝর্ণার গান, গেয়েছেন হিন্দু মুসলমান একাকারে অঞ্জলি দেওয়ার গান। বস্তুত এই কবিতাতে কবি সুভাষ মুখোপাধ্যায় তৎকালীন ভারতবর্ষের শাসক ও শোষক শ্রেণী হিন্দু মুসলিম বিভাজনের মাধ্যমে সাম্প্রদায়িকতার বিষ যেভাবে ছড়িয়ে দিচ্ছিলেন নিজেদের সংকীর্ণ স্বার্থে, সেদিকে আমাদের সজাগ ও কঠোর দৃষ্টি রাখতে অনুপ্রাণিত করেছেন। কবি লাবণ্যময় ছন্দে ব্যক্ত করেছেন যা জীবনের জন্য পানি আর জল দুটি ভিন্ন শব্দ হলেও সমার্থক ও জীবনের অপর নাম। যে পানি আর জল দুটি ভিন্ন শব্দ হলেও সমার্থক ও জীবনের অপর নাম, একথাই তিনি ব্যক্ত করেছেন বারবার। যে জীবনের রঙে চেতনার রঙে হিন্দু মুসলিম এক হয়ে যায়, কারণ তারা একই মায়ের সন্তান, শুধু নামে ভিন্ন, রক্তের রং উভয়েরই লাল। সাম্প্রদায়িক দাঙ্গা ও রাজনীতির কুশীলবদের জটিল কুটিল পঙ্কিল রাজনীতির পটভূমিতে তিনি সকল হিন্দু মুসলিম ভাইদের শুনতে বলেছেন মা ও আম্মার ঐকান্তিক প্রার্থনা, জগৎজোড়া সুখ ও দুনিয়া জোড়া শান্তির জন্য একাশনে একাকারে প্রার্থনায় করছেন তারা। বস্তুত প্রগতিশীল সাম্যবাদী কবি সুভাষ মুখোপাধ্যায় আমাদের বারবার স্মরণ করিয়ে দিয়েছেন ভারতীয় চিরায়ত সাংস্কৃতিক বহুত্ববাদের কথা।
তিনি বারবার মনে করিয়ে দিয়েছেন বৈচিত্র্যের মধ্যে আমাদের অন্তরের ঐক্যকে। তাই তো কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতায় সকালে প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলে যায়, কারণ আজানের ধ্বনির মধ্যেই মিশে থাকে গীতা, উপনিষদ, ত্রিপিটক, বাইবেলের মন্ত্র। কারণ জীবনের সবুজ রং দেশ, কাল, জাতি, ধর্ম নির্বিশেষে ছড়িয়ে যায় দিক থেকে দিগন্তে, ভুলিয়ে দেয় সকল মৃত্যু, সকল দুঃখকে। কবির ভাষায় শোনো কোরআনের সুরাহার সঙ্গে উপনিষদের মন্ত্র, সকালের প্রভাত ফেরির সঙ্গে ভোরের আজান একাকারে মিলিয়ে যাচ্ছে। তাই তো কবির কবিতায় ধরা পড়ে সেই অকৃত্রিম জীবন দর্শন, জীবনবোধ, যে জীবনবোধ আমাদের শেখায় জীবনের শক্তি, পবিত্রতার শক্তি, সারল্যের শক্তি নিহিত রয়েছে অসীম বিশ্ব প্রকৃতির গভীরে, অসীম কালের হিল্লোলে। তাই হয়তো তুচ্ছতার শক্তি, বিভেদগামী শক্তির পরাজয় নিশ্চিত মেনেছেন কবি। বস্তুত কবি সুভাষ মুখোপাধ্যায়ের কবিতাটি 3টি স্তবকে সমৃদ্ধ, যার প্রথম স্তবকে রয়েছে 7টি লাইন, দ্বিতীয় স্তবকে রয়েছে 6টি লাইন ও তৃতীয় স্তবকে আছে 6টি লাইন। একটি বা দুটি শব্দে গড়া কবির কোনো কোনো লাইন, যা স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের সুষম সমন্বয়ে সুসংবদ্ধ, তা যেন আমাদের শিখিয়েছে ছোট ছোট মূল্যবোধের উপরে দাঁড়িয়ে থাকে সভ্যতার ইমারত, আর যে মূল্যবোধের এক একটি স্খলন আমাদের পৃথিবীকে বানিয়ে দিতে পারে এক একটি জীবন্ত হিরোশিমা। তাই কবি সুভাষ মুখোপাধ্যায় তার একাকারে কবিতায় শুনিয়েছেন, অনুপ্রাণিত করেছেন সারা পৃথিবীর প্রতিটি মানুষকে হাতে হাত রেখে একাকারে চলতে। কারণ আমরা সবাই এক একটি জোনাকি, যারা নিজেরা ছোট হলেও তাদের অন্তরের সমবেত শক্তি দিয়ে মানবতার দ্বীপ জ্বালতে সমর্থ, মানবতার উপরে নেমে আসা সকল দানবিক হিংস্র আক্রমণকে প্রতিরোধ করতে সমর্থ। কারণ আমাদের সকলের মিলিত আলোর ছটায় অন্ধকারের অমানিসা কেটে গিয়ে পৃথিবীতে নামবে নূতন ভোর। কবি সুকান্তের কথায় রানার রানার ভর্ত হয়েছে, আকাশ হয়েছে লাল, আলোর স্পর্শে কেটে যাবে কবে এই দুঃখের। ধন্যবাদ স্যারকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্য অনুরোধ করব। এবারে কিছু বলার জন্যে অনুরোধ করছি বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মাননীয় পূর্ণেন্দু জাতুয়া মহাশয়কে। নমস্কার। মঞ্চে উপস্থিত বিদ্যালয়ের সভাপতি মহাশয়, উপস্থিত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক মহাশয় এবং আমাদের প্রাণপ্রিয় মধুদা এবং আমার সামনে উপস্থিত শিক্ষক শিক্ষিকা ও আমার সহকর্মীবৃন্দ, সবাইকে যথাযথ সম্মান জানিয়ে আমি 2-4টে কথা বলছি। আজ 26শে সেপ্টেম্বর বাংলার তথা ভারতবর্ষের কথাশিল্পী বা বাংলা শিল্পী বিদ্যাসাগরের জন্মদিন। বিদ্যাসাগর, এই বিদ্যাসাগরকে আমরাকে যদি ভেঙে ফেলি, তাকে একটা বিদ্যা, একটা সাগর, অর্থাৎ তিনি বিদ্যার অধিষ্ঠাতা বলতে পারি আমরা। বিদ্যাসাগরের মধ্যে যে সামাজিকতা, শিক্ষাকতা, ধার্মিকতা সব গুণ আমরা কিন্তু এই বিদ্যাসাগরের মধ্যে দিয়ে পাই। বিদ্যাসাগর যে সামাজিক দিক বলতে গেলে আমরা বলি নিজের ছেলেকে দিয়ে বিধবা বিবাহ প্রচলন। বিদ্যাসাগর যে বাচ্চাদের শিক্ষার যে আঙিনায় নিয়ে এসছেন সেই বর্ণ পরিচয়, সে কথা কিন্তু আজও আমাদের কিন্তু অজানা নয়। আছে যতই আমাদের ডিজিটাল সিস্টেম আসুক না কেন, এই বর্ণ পরিচয় কিন্তু বর্ণ পরিচয় থেকে যাবে। প্রত্যেকের হাতেই কিন্তু বর্ণ পরিচয় ঘুরতে থাকবে। শিক্ষার আঙিনায় পৌঁছে দেওয়ার জন্য বিদ্যাসাগরের যে মহান প্রচেষ্টা, সেটাই কিন্তু আমরা সবাই ধন্য। এবং তার যে সামাজিকতা, মহিলাদের নিয়ে, বিশেষ করে মহিলাদের দিক দিয়ে আমরা বলতে পারি বিদ্যাসাগর তার অকুণ্ঠ ভালোবাসা তার বিভিন্ন গল্প মধ্যে দিয়ে আমরা পেয়েছি। স্যার বলেছেন শকুন্তলা এবং বেতাল পঞ্চবিংশতি এবং সীতার বনবাস, সেখানে কিন্তু মহিলারা যে
মহিলাদের যে এগিয়ে দিয়েছিলেন তা আমরা এই বিদ্যাসাগরের বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে পেয়ে থাকি। তাই আজকের আমরা যে দিনে দাঁড়িয়ে বিদ্যাসাগরকে নিয়ে শ্রদ্ধা জানাচ্ছি, আজ থেকে প্রায় 200 বছর আগে যে কাজগুলো করে গেছেন তার যে অমর কীর্তি আজও কিন্তু আমরা ভুলিনি। তাই আজ আমরা তাকে শ্রদ্ধা জানাতে পেরে আমরা সত্যিই গর্বিত। এই বলে আমার বক্তব্য সমাপ্তি করছি। বিদ্যাসাগরের এই অবদান মাইকেল মধুসূদন দত্ত তার লেখনীতে বিদ্যাসাগরকে মহান পুরুষ হিসাবে আখ্যা দিয়েছিলেন। আমি একটা বর্তমান পত্রিকায় দেখছিলাম রামকৃষ্ণদেব বিদ্যাসাগরকে তার উচ্চ স্থানে রাখার চেষ্টা করেছিলেন। বিদ্যাসাগর কেবল দয়ার সাগর ছিলেন না, তিনি তার মায়ের প্রতি যে ভক্তি সেটাও আমরা তার গল্পের মধ্যে পেয়েছি। মার ডাকের মধ্য দিয়ে তিনি যে সমুদ্রে যে নদীতে ঝাঁপ দিয়ে এবং সেই ঝড় বৃষ্টিতে মায়ের ডাকে সে সাড়া দিয়েছিল। তাই তার এই যে দয়ালুলতা এবং মায়ের প্রতি ভক্তি আমরা কিন্তু তার সেই গল্পের মধ্যে দিয়ে পেয়েছি। তাই বিদ্যাসাগরের কৃতিত্ব তার আজও কিন্তু আমাদের মনের মণিকটায় আমাদের রয়ে গেছে। তাই তার যদি আমরা ঠিকমতো স্মরণ করতে পারি তাহলে আমরা কিন্তু সঠিক জায়গায় আমরা পৌঁছতে পারবো। তাই বাচ্চাদের যেভাবে আমরা অ আ ক খ শেখাচ্ছি সেইভাবে যদি আমরা যদি প্রত্যেকটা ছেলেকে সেইভাবে নিয়ে যেতে পারি তাহলে দেখা যাবে বিদ্যাসাগরের যে সৃষ্টি বা স্রষ্টা তার সেই সার্থকতা আমাদের পালন করাটাই, আমাদের এই জন্মদিনে পালন করাটাই আমাদের সার্থকতা বলে মনে করি। এই বলে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করছি। স্যারকে এবারে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আমাদের সর্বক্ষণের সঙ্গী মাননীয় শচীন কুমার দে মহাশয়কে। মঞ্চে উপবিষ্ট আমাদের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাননীয় সুকুমার হালদার মহাশয় এবং আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় এবং শিক্ষাকর্মী শ্রী মধুসূদন রায় মহাশয়, সকলকে শ্রদ্ধা জানিয়ে এবং যারা উপস্থিত আছেন যেসব শিক্ষক এবং শিক্ষাকর্মী এবং শিক্ষিকা সকলকে শ্রদ্ধা জানিয়ে আমি সামান্য 2-1টা কথা স্মৃতিচারণ করছি। 1820 খ্রিস্টাব্দে মেদিনীপুর জেলায় বীরসিংহ গ্রামে বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন। অতি গরিব পরিবারের সন্তান ছিলেন। তার বাবার নাম ছিল ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, মাতামহীর নাম ছিল ভগবতী দেবী। তিনি অত্যন্ত গরিব পরিবারের সন্তান ছিলেন। তিনি 5 বছর বয়সে গ্রামে লেখাপড়া শেষ করে তিনি বাবার সঙ্গে শহরে আসেন এবং তিনি রাস্তার ধারে যখন যাচ্ছিলেন মাইলস্টোন দেখতে তিনি বাবাকে বলছেন, বাবা বলছে এটা মাইলস্টোন, এতে 1, 2, 3, 4 করে ইনি এইভাবে শিক্ষা লাভ করেছিলেন। ইনি র্যাম্পপোস্টের ধারে পড়াশুনো করেছিলেন। সেই সময় তিনি নারী আন্দোলনে অনেক কিছু কাজ করেছেন। তিনি বিধবা বিবাহ সম্বন্ধে বিধবা বিবাহ সম্বন্ধে তিনি প্রয়োগ করেছিলেন, আন্দোলন করেছিলেন এবং নারীদের শিক্ষা লাভের জন্য তিনি বিভিন্ন বিদ্যালয় স্থাপন করেছিলেন এবং যাতে মহিলারা ভালো করে পড়াশুনো করে সেই দিকে তিনি করেছিলেন। তিনি ছোটদের জন্য বর্ণপরিচয়, যে বর্ণপরিচয় হাত ধরে আমরা বড় হয়েছি, সেই বর্ণপরিচয়, বোধোদয় এবং বর্ণমালা বিভিন্ন বই তিনি ছোটদের করেছিলেন এবং বড়দের জন্য তিনি অনেক বই লিখেছেন এবং তিনি মায়ের যে অবদান, মায় বলেছিল যে তোমাকে আসতে হবে, তিনি সেই দামোদর নদী উত্তাল সমুদ্রের পাহাড়ে তিনি মায়ের কথা রেখেছিলেন। এই বিদ্যাসাগরে তিনি সংস্কৃত কলেজে অধ্যাপনা করেছিলেন। সেই সময় ইংরেজের সঙ্গে তার মতবিরোধ হয়, তারপর তিনি সমস্ত কাজ ছেড়ে দিয়ে তিনি সমাজ সংস্করণের কাজে নিযুক্ত হন এবং তিনি নারী আন্দোলনের সঙ্গে সমস্ত কিছু লেখাপড়াকে তিনি অগ্রসর করে রেখেছিলেন এবং 1879 সালে এবং 29শে জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এইবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। ধন্যবাদ শচীন দাকে। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছি। অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণার জন্যে অনুরোধ করব বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক ডক্টর মানস চট্টোপাধ্যায় মহাশয়কে। এটা কৃতজ্ঞতা স্বীকারের ভূমিকা আমাকে পালন করতেই হয়। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাবো বিদ্যালয় পরিচালন কমিটির
পরিচালন সমিতির সভাপতি মাননীয় শ্রী সুকুমার হালদার মহাশয়, বিদ্যালয়ের পরিচালন সমিতির অন্যতম সদস্য মাননীয় শ্রী বাসুদেব নস্কর মহাশয়, বিদ্যালয় পরিচালন সমিতির সদস্য মাননীয় শ্রী পূর্ণেন্দু জাতীয় মহাশয়, বিদ্যালয়ের আমাদের পূর্বতন একাডেমিক কাউন্সিলের সদস্য মাননীয় শ্রী দীপঙ্কর অধিকারী মহাশয়, আমাদের বর্তমান একাডেমিক কাউন্সিলের সদস্য মাননীয় শ্রী পলাশ ভান্ডারী মহাশয়, আমাদের মধুদা, আমাদের সবার প্রিয়, অত্যন্ত আমাদের প্রিয়, সবচাইতে ভেটারেন স্টাফ, অনেক টানাপোড়েনের মধ্যে বিদ্যালয়ের সঙ্গে তিনি আজও এই এত বয়সেও তিনি আজও প্রায় 73-74 বয়স, প্রায় কাছাকাছি বয়স মধুদা, তবু তিনি আজও বিদ্যালয়কে তার অক্লান্ত শ্রম দিয়ে যাচ্ছেন। এখনও তিনি বসে আছেন, সুকুমারবাবুও বসেছিলেন। তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই, আমার অন্তরের চরমতম শ্রদ্ধার্ঘ্য জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের বিদ্যালয়ের কালচারাল কমিটির কনভেনার মাননীয়া শ্রীমতী কোয়েল ঘোষ মহাশয়া, আমাদের শিক্ষিকা শ্রীমতী মৈত্রী বৈদ্য মহাশয়াদের। তারা অসাধারণভাবে সঙ্গীত পরিবেশনা করেছেন এবং মৈত্রীর সঙ্গীত তো দিনের পর দিন ভালো হচ্ছে। কোয়েল তো বরাবরই ভালো গায়, মৈত্রীর সঙ্গীত যেন পরপর বেশ কয়েকটা প্রোগ্রামে, সেই ভূতনাথবাবুর স্মরণ সভা থেকে দেখছি যেন ওটা অন্য আঙ্গিক খুঁজে পেয়েছি আমি। সত্যি কথা বলতে কি, মানে যেন মনে হচ্ছে ভিতর থেকে গান করছে। মৈত্রীকেও ধন্যবাদ। আর স্বদেশ ভাই, স্বদেশ মণ্ডল, সুরজিৎ চক্রবর্তী, আমাদের রীতাদি এখনও বসে আছেন, রীতারানী সরকার মণ্ডল মহাশয় আমাদের অন্যতম সহকর্মী, এবং সুভাষ দাস অসাধারণভাবে সে এখনও সব কাজ এত, সুভাষও কিন্তু খুব একটা সুস্থ নয়, কিন্তু অসুস্থ শরীর নিয়েও সুভাষ কিন্তু রোজ আসে, সে আজকেও এখনও বসে আছে। আমি অজয় পাল, তার কথা না বললেই নয়, সে সত্যি অত্যন্ত গভীরতমভাবে সমস্ত কাজ করে। প্রবীর প্রামাণিক, তার ভূমিকা অত্যন্ত আনন্দের সঙ্গে আমি করছি যে প্রবীর প্রামাণিকও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সব কিছুতে। আমাদের শচীন দে, তার কথা না বললেই নয়, শচীন দা সবসময় স্কুলের অতন্দ্র প্রহরী। এবং আমাদের অন্যান্য যদি কারোর নাম মিস আউট হয়ে গিয়ে থাকে, আমার এখানে যারা উপস্থিত ছিলেন অন্যান্য যারা, যেমন কোয়েল অ্যাঙ্করিংও করেছে অনেকক্ষণ, তাকে অসাধারণ অ্যাঙ্করিং করেছে, তাকেও ধন্যবাদ। আরও যারা যদি কারোর নাম বাদ গিয়ে থাকে নিজ গুণে ক্ষমা করবেন। সবাইকে আমি অন্তরের শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি। জয়নগর, মজিলপুর তথা দক্ষিণ চব্বিশ পরগনা তথা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ তথা সারা বিশ্বের প্রগতিবাদী, যুক্তিবাদী চিন্তাধারার সাথে বৈজ্ঞানিক, বিজ্ঞান মনস্ক মানুষের যে বৈজ্ঞানিক প্রগতিশীল চিন্তাধারা, যার সঙ্গে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের চিন্তন ও মনন সরাসরি সংযুক্ত, সেই তাদেরকেও আমি এই পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200তম জন্মবার্ষিকী পালনের অন্তিম পর্বে আমি চরম শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছি তাদের। আমি অবশ্যই শ্রদ্ধার্ঘ্য জানাবো আমাদের টেকনিশিয়ান সুশান্ত হালদার এবং চ্যাম্পিয়ন রঘুনাথ বৈদ্য। সুশান্ত এই লকডাউন সিচুয়েশনের মধ্যেও যেভাবে এই অনুষ্ঠানগুলিকে সুন্দরভাবে নিয়ে যায়, এতে করে মানে ইউটিউবের মাধ্যমে বিশ্বের দরবারে, সত্যি এত মানে বলিষ্ঠ ভূমিকা সে নয়, সত্যি সুশান্ত এবং রঘুন এবং অজয় পাল, তাদের সম্মিলিত প্রয়াসে আমরা এই অনুষ্ঠানগুলিকে আমরা বিশ্বের দরবারে নিয়ে যেতে পারি। অসংখ্য ধন্যবাদ তাদের, কারণ তারা না থাকলে আমরা কিন্তু কোনোভাবেই আমাদের এই সুন্দর অনুষ্ঠানগুলিকে বিশ্বের দরবারে আমাদের শ্রদ্ধার্ঘ্য আমরা নিয়ে যেতে পারতাম না। তাদেরকে আমার অন্তরে গভীর ভালোবাসা ও শ্রদ্ধা জ্ঞাপন করি। এবারে আমি অনুষ্ঠানের সমাপ্তি ও স্বদেশ মণ্ডল, স্বদেশ বলেছি তো, হ্যাঁ, স্বদেশকেও আমার স্বদেশ ভাইকে অন্তরের কৃতজ্ঞতা। এবং পরিশেষে একটা গানের কথা মনে আসছে, জাস্ট 1 মিনিট গানের কথা মনে আসছে বলেই আমি কনক্লুড করছি। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। রিম ঝিম ঝিম বরষা আজ মনে এলো, রিম ঝিম ঝিম বরষা তুমি মনে আজ তাই এলে সহসা। রিম ঝিম ঝিম বরষা তুমি মনে আজ তাই এলে সহসা। সত্যি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, আজও তুমি
আজকের মানুষদের কাছে তুমি জীবন্ত আদর্শ হয়ে থাকো। তোমার গান, তোমার এই সুন্দর ২০০ জন্ম শতবার্ষিকীর সময়ে তোমাকে শ্রদ্ধা দেওয়ার মধ্যেই যেন আমাদের অন্তর তোমার চরণে নত হয়। তোমার শিক্ষা, তোমাকে আন্তরিক ভালোবাসার মধ্যেই আমাদের হৃদয়ের ক্ষুদ্রতা থেকে, যেন মলিনতা থেকে আমরা যেন মুক্ত হতে পারি। হে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, লহমোর প্রণাম, ধন্যবাদ। উইথ দিস আই কনক্লুড দিস প্রোগ্রাম। থ্যাংক ইউ। সরি, সংযুক্তা বৈদ্যর নাম আমি একদম ভুলে গেছি। সে সারাক্ষণ ছিল আমাদের পার্ট টাইমার। সরি, সংযুক্তা বৈদ্য আমাদের পার্ট টাইমার, আমাদের আংশিক সময়ের সে মানে আমাদের স্কুলের সঙ্গে যুক্ত, তাকেও আমার অন্তরের ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। আই কনক্লুড দিস প্রোগ্রাম।